হোয়াট এআই ইজ ডুইং ইজ সিনথেটিক ক্রিয়েটিভিটি, মানে তার কাছে পাস্টে যা যা কিছু হয়ে গেছে তার একটা রেফারেন্স ফ্রেম থেকে সে একটা প্রবাবিলিটি করছে। আমি যখন পড়তাম, হ্যাঁ আমি কম পড়তাম, কিন্তু যেটা পড়তাম তার একটা পলিসি হচ্ছে যে আমি যদি ওই পাতাটা যদি কেউ ছিঁড়ে আমি একবার পড়ে ফেলার পরে ফেলে দেয়, পুড়িয়ে দেয় আগুনে, ওই পাতায় কী আছে সেই নিয়ে ভগবানেরও আমি তর্ক করতে পারবো। ওইটুকু আমি সলিড পড়তাম, মানে আমি এক পাতা পড়বো আজকে সারাদিনে, কিন্তু ওই পাতাটা আমি জীবনে কোনো দিন আর পড়বো না। তাদের এই পুরো জার্নিতে একটা বিরাট বড় রোল আছে আমাদের আগের জেনারেশনের আর্কিটেক্টদের, যারা মোমবাতির মতো নিজেরা পুড়ে গিয়ে এই সমাজটাকে আলো দিয়ে গেছে। গরমকালে বিছানায় হাত দিয়ে দেখলাম বিছানাটা গরম হয়ে গেছে, আমরা ভাবলাম এটা সূর্যের দোষ। না ভাই, বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন ক্যান বি সাচ যাতে এই তাপটা তো আসবে, এটা আমরা জানি, সেটাকে অপটিমাইজ করতে পারি। আজকে আমরা কতজন জানি যাদের প্রত্যেকের নিজের বাড়িতে অন্তত গোটা 4 জানলা আছে যেটা কোনোদিন তারা খুলতে পারে না। ইটস লাইক তুমি যদি এসে আমাকে বলো যে অভিষেক আমার এই চাই, তার মানে তুমি ইটস লাইক তুমি ডাক্তারকে গিয়ে বললে যে আমাকে এই ওষুধ দিন, তাহলে ভাই ডাক্তারের কাছে এসছো কেন? ফার্মাসিস্ট থেকে নিয়ে নাও। Welcome to My Career, My Choice podcast. My today's guest is a very interesting person. In one word, he's an artist, a poet, an author, and a teacher. But he is also an architect by profession, a storyteller from soul. Welcome, Abhishek Datta. থ্যাংক ইউ সো মাচ। My Career, My Choice podcast একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আগামী প্রজন্মকে ইনফরমেশন পাস অন করা অ্যাবাউট দ্য ক্যারিয়ার চয়েসেস। আর আজকে আমাদের সৌভাগ্য যে ইউ আর ওয়ান অফ দ্য গেস্ট উইথ আস, এবং আপনার এই যে জার্নি ইন দ্য ফিল্ড অফ আর্কিটেকচার, এইটা আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করব, যে এই জার্নিটা অনেকে হয়তো প্ল্যান করছে ফিউচারে আর্কিটেক্ট হওয়ার জন্যে, এবং আপনার জার্নি থেকে তারাও ইন্সপিরেশন ড্র করবে আজকের পডকাস্ট থেকে। তো একদম প্রথম প্রশ্ন আমার, যে ছোটোবেলা থেকে আপনার অ্যাসপিরেশন লেভেল কী ছিল? হোয়াট ওয়াজ ইউর অ্যাসপিরেশন লেভেল? দেখো, আমি রামকৃষ্ণ মিশন, বরন্দগর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি, বাংলা মিডিয়াম। একটা সময় ছিল যখন কেউ ইংরাজিতে কথা বললে আমরা ভয়ের চোটে ফুটপাতের এপার থেকে ওপারে চলে যেতাম। মন জিনিসের কাঁচের দরজা দেখলে ভেতরে ঢুকতে সাহস পেতাম না। তো এরকম একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে ওঠা, কিন্তু সেই সাথে রামকৃষ্ণ মিশনের যে পড়ানোর সাথে সাথে আমরা যে ধরনের ফিলোসফিক্যাল অ্যাসপেক্টের সাথে নিজেদেরকে এক্সপোজ করার সুযোগ পেয়েছি, প্রত্যেক দিন সকালবেলা যে মন্ত্রগুলো পড়তাম তখন তার মানেও বুঝতাম না, মহারাজরা আমাদের পরে বোঝাতেন, কিন্তু আমরা এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে গিয়ে না একটা মেন্টাল সেট আপ তৈরি হয় একটা মানুষের। ছোটোবেলা থেকে খেলাধুলা করতাম, ইনফ্যাক্ট তোমার সাথে আমার আলাপ ক্রিকেটের সূত্রে, রাইট। খেলাধুলা করতাম এবং নাটক করেছি, আমার বেশ কিছু বন্ধুবান্ধবরা ছিল, ছবি আঁকতাম। এবং ছবি আঁকা ওই সময় যেটা হতো, আমাদের বেশিরভাগ বাড়িতেই পড়াশোনাটা একটা খুব কেন করছি না জেনেও খুব ভালো করে পড়াশোনার উপরেই কনসেন্ট্রেশনটা থাকতো আমাদের। একটা ডিসিপ্লিন, মানে একটা নির্দিষ্ট সময় হলে পড়াশোনা করতে হবে। এবার আমি সামহাউ এই নির্দিষ্ট ছকে বাঁধা জীবনকে চিরকাল হেট করে এসেছি। আমি কখনোই এই জিনিসটাকে ঠিক পছন্দ করিনি। তো আমার বেশিরভাগ বন্ধুর মারা আমায় খুব পছন্দ করতেন, কারণ আমি খেতে এখনও ভালোবাসি, তখনও খেতে খুব ভালোবাসতাম। তো তাদের বাড়িতে আমি আড্ডা মারতে যেতাম, খেলতে যেতাম এবং বিভিন্ন সময় খেলতাম। তো ফলে তারা ভাবতো যে এখন বোধহয় আমি সারাদিন পড়াশোনা করে শুধু তার বাড়িতে খেলছি, কিন্তু এরকম হতো যে আমি একজনের বাড়িতে খেলে আরেকজনের বাড়িতে খেলতে যেতাম, ততক্ষণ সে পড়তো, তারপরে আরেকজনের বাড়িতে খেলতে যেতাম। তো প্র্যাকটিক্যালি আমি চিরকাল খেলেই এসেছি। তো এই খেলাটার মধ্যে দিয়ে আমি এরকম করতে করতে মোটামুটি আমি কখনোই খুব ভালো রেজাল্ট করতাম এরকম না, কিন্তু আমি খারাপ রেজাল্টও করতাম না। মোটামুটি 80-85, বাংলা মিডিয়ামে সেই সময় 85 কি ওয়াজ আ গুড নাম্বার অ্যাট দ্যাট টাইম, মানে বেশ ভালো নাম্বার ছিল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ 90 ফার্স্ট সেকেন্ড আমি এসব কোনো কালে আমার ফর্চুনেটলি আমার বাড়িতেও কেউ এরকম প্রেশার কখনো দেয়নি, আর আমি এসবের পেছনে কখনো তাড়াও করিনি। এরকম করতে করতে যখন ওই 9-10 শেষের দিকে চলে এলো, তখন আমাকে ক্রিকেট থেকে একটা প্রেশার এলো যে হয় ক্রিকেট খেলতে হবে, কারণ ওই সময় আমাদের ওই সাব জুনিয়র থেকে সিনিয়র, মানে তোমাকে ডিভিশন খেলার দিকে হয় এগোতে হবে, কেরিয়ার পাথ চুজ করতে হবে। তো অবভিয়াসলি মধ্যবিত্ত বাঙালি পরিবারে যা হয় যে খেলাটাকে স্যাক্রিফাইস করতেই হলো, এবং পড়াশোনার দিকে তখন আমি একটু বেশি করে মন দিতে বলা হলো আমাকে। কিন্তু আমি কতটা মন দিয়েছিলাম অ্যাজ সাচ আমি সেটা বলতে পারবো না, কারণ আমার একটা চিরকাল একটু কম পড়ার
একটা বাতিক ছিল, আমি বেশি পড়তে পারতাম না। এরকম না যে আমি আলটিমেটলি আমি যখন মাধ্যমিকে পাশ করি তখন আমি বোধহয় সবকটা সাবজেক্টে ইনক্লুডিং হিস্ট্রিতেও লেটার পেয়েছিলাম। তো বাংলা বাদে, বাংলায় তো অসম্ভব ছিল পাওয়া, বাকি সব সাবজেক্টে লেটার পেয়েছিলাম। তো সেটা কেউ আশা করেনি আমার থেকে, আমার ইতিহাসের টিচাররাও করেনি, কারণ আমার হাতের লেখার স্পিড কম ছিল। তো আমি সবসময় নিজের, কিন্তু একটা জিনিস আমি করতাম, সেটা আমি তখন বুঝিনি যে ইট ওয়াজ বাই ডিজাইন। আমি ইতিহাসের যে 12 নম্বরের পরীক্ষাও যে দিতাম না, লেখা শুরু করতাম পাতার এই প্রান্ত থেকে, লেখা শেষ করতাম এই প্রান্তে। 12 নম্বরেও 2 পাতা লিখতাম, কারণ আমার হাতের লেখার স্পিড কম ছিল। তাই আমি আমার স্ট্রেংথে খেলেছি। আমি কি করতাম, ছবি আঁকতাম। তাই আমি চাই যখন টিচার আমাকে পরীক্ষার খাতায় নাম্বার দেবে তখন যেন সে ছবির মতো শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখতে পায়। মানে স্টোরি টেলার, স্টোরির মানে ওপরে লেখা আছে ভূমিকা, তার মধ্যে লেখা আছে কিছু কোটেশন আছে, একটা ম্যাপ আছে যে অমুক জায়গা থেকে এতটা রাজধানী ক্রস করেছে, তারপর কিছু ঐতিহাসিকদের মন্তব্য করে একটা কমপ্লিট প্যাকেজ, এবং খাতার নাম্বার দেওয়ার জায়গাটাও আমি একটা বাক্স করে দিতাম, যাতে রাত্রিবেলা লণ্ঠনের আলো নাম্বার দিলেও পরে যোগ করতে ভুলে না যায়। রাইট, তো জায়গা দেওয়া থাকতো। ইট ওয়াজ ওয়েল প্ল্যান্ড থিং। এই করতে করতে ওই সময় আমি খোঁজ নিতাম। আমাকে বাড়িতে বাবারা বললো যে তুই কতক্ষণ পড়িস, রোজ লিখে রাখ। তো আমার মনে আছে আমি টেস্টের পরে জানুয়ারি মাসে, মানে আমাদের মার্চ মাসে পরীক্ষা ছিল, জানুয়ারি মাসে আমি লিখে রেখেছিলাম যে কতক্ষণ পড়ি। তো আমার এক্সপেকটেশান ছিল যে সবাই যেমন তখন বলতো যে 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা এরকম পড়তে হয় বোধহয়। তো আমি অনেক পড়েছি, সত্যি কথা আমি জীবনে সবচেয়ে বেশি ওই সময় পড়েছি। পড়ার পরে ক্যালেন্ডারে আমি লিখে রাখতাম যে আজকে এতক্ষণ পড়েছি। দেখা গেল পুরো মাসের পরে আমার এখনও মনে আছে ফিগারটা 30.5 আওয়ার্স হয়েছিল টোটাল মাসে, 31 দিনের মাসে। 1 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ, 1 ঘন্টা হয়নি অন অ্যান অ্যাভারেজ। এবং সেটা আমার কাছে একটা শকিং ছিল। বাট আমি একটা মেথড ফলো করতাম, সেটা ইনফ্যাক্ট তোমার যেহেতু কেরিয়ার রিলেটেড জিনিস, পডকাস্ট, সেখানে তুমি বলতে পারবে, বা এটা সকলের জন্য একটা ভালো মেসেজও। আমি যখন পড়তাম, হ্যাঁ আমি কম পড়তাম, কিন্তু যেটা পড়তাম তার একটা পলিসি হচ্ছে যে আমি যদি ওই পাতাটা যদি কেউ ছিঁড়ে আমি একবার পড়ে ফেলার পরে ফেলে দেয়, পুড়িয়ে দেয় আগুনে, ওই পাতায় কী আছে সেই নিয়ে ভগবানেরও আমি তর্ক করতে পারবো। ওইটুকু আমি সলিড পড়তাম। মানে আমি এক পাতা পড়বো আজকে সারাদিনে, কিন্তু ওই পাতাটা আমি জীবনে কোনো দিন আর পড়বো না। দিস ওয়াজ মাই মেথড। তো ইট ওয়ার্কড সামহাউ। এরপরে উচ্চ মাধ্যমিক, সব বন্ধুরা যেখানে গেল আমিও সেখানে গেলাম। বিটি রোড স্পন্সার্ড, আমাদের ওখানেই কাছাকাছি, বড়নগর থেকে কাছেই, সিথির কাছে। এবং সেখানেও ফর্চুনেটলি আমার সমস্ত বন্ধুরা, আমাদের বেলা রামকৃষ্ণ মিশন থেকে আমার বন্ধু ফার্স্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। তো আমরা সবাই ওখানে একসাথেই পড়তাম। পড়ে সায়েন্স নিয়ে পড়া, বাই ডিফল্ট জয়েন্ট দেওয়া, এই জিনিসগুলো চলছিল। তো প্রথম বছরে আমি খুব একটা সিরিয়াসলি জয়েন্ট দিইনি, কারণ আমার আইডিয়া ছিল তখন সবাই একটা ট্রেন্ড ছিল যে এই বছরটা উচ্চ মাধ্যমিক, পরের বছরটা জয়েন্ট। আর জয়েন্টে তখন খুব হাতে গোনা সিট থাকতো, এখনকার মতো এরকম মানে সিটের থেকে বেশি সংখ্যক র্যাঙ্ক এই ব্যাপার ছিল না, খুব লিমিটেড সিট থাকতো। তো আমরা ক্যাজুয়ালি জয়েন্টের রেজাল্ট রাখতে গিয়ে দেখলাম না আমার র্যাঙ্ক একটা হয়েছে পিছন দিকে, কিন্তু সরকারি জায়গায় পাবো না। এবং তখন একটা পরীক্ষার একটা কয়েকজন সিনিয়র দাদা যাদবপুর বিই কলেজ এরা দাঁড়িয়েছিল, তারা একটা লিফলেট দিল যে তুমি যদি ছবি ভালো আঁকো তাহলে তুমি জিডিএটি বলে একটা এক্সাম তুমি দিতে পারো। এখন নাটা বলে একটা এক্সাম হয়, তখন জিডিএটি হতো। তো ওটা একটা অ্যাপটিটিউড টেস্ট। তো আমি বললাম ঠিক আছে, করা যেতে পারে। অ্যান্ড তার আগে পর্যন্ত কিন্তু নর্মাল মানুষের মতোই আর্কিটেকচার খায় না মাথায় দেয় বুঝিনি। মানে আর্কিটেকচার, স্থাপত্য, যেটা ইতিহাসের পাতায় যেটুকু স্থাপত্যর কথা বলা থাকতো, বরঞ্চ আর্কিটেকচার বলতে পুরনো স্থাপত্য বুঝতাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল আর্কিটেকচার, পুরানি দিল্লির ওই কেল্লাগুলো আর্কিটেকচার, এইগুলো বুঝতাম। বাড়িও যে আর্কিটেকচার সেটা বুঝতাম না। তো যাই হোক, তারপরে আমরা সেই পরীক্ষাটা দিলাম। পরীক্ষাটা দেওয়ার সময় যে কোর্সটা করলাম, ছোট্ট একটা কোর্স করেছিলাম আমরা যাদবপুরই, আমাদের 1 বছরের সিনিয়র দাদাদের কাছে করেছিলাম। সেখানে আই ডিসকভার যে ভাই এটা তো খুব মজার জিনিস। মানে তারা যাই দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে খুব ইজি, আর বাকিরা দেখছি আমার সাথে যারা ট্রেন করছে তাদের মধ্যে 1-2 বাদে তারা বেশ কষ্ট পাচ্ছে। তারা সারফেস ডেভেলপমেন্ট করতে দিচ্ছে, বলছে যে একটা যদি ডোডেকা হেড্রনকে ভেঙে দেওয়া যায় তাহলে কী হবে। তারপর যদি বলা এটা মানে 3D জিওমেট্রি, তাকে যদি আমি সারফেস ডেভেলপ করে ফ্ল্যাট বানিয়ে ফেলি তাহলে কী হবে। তো ইট বিকাম ভেরি ইন্টারেস্টিং ফর মি। তারপর প্ল্যান করতে দিল, তাতে কনস্ট্রেন্ট দিল যে তোমাকে বাঁ দিক দিয়ে ঢুকতে হবে, ডান দিক দিয়ে বেরোতে হবে, হাওয়া যেতে হবে, আলো আসতে হবে, আবার হিট গেন করা যাবে না। তো ইন্টারেস্টিং লাগতে আরম্ভ করলো। অ্যান্ড যথারীতি বেশ ভালো একটা র্যাঙ্ক হয়ে গেল। তারপর সেখান থেকে যাদবপুর, আর একবার যাদবপুরে ঢুকলে ভালো ভালো সমস্ত এক্সপিরিয়েন্স। যাদবপুর শুরু হয় র্যাগিং দিয়ে, তখন হতো, এখন তো একদমই হয় না, কিন্তু সেগুলো খুব মজার, খুব ইন্টেলেকচুয়াল র্যাগিং। এবং সেখানে একটা ওই স্কুলের বাচ্চা থেকে ডাইরেক্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাওয়ার যে জার্নিটা,
সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। সমস্ত সিনিয়রদের কাছ থেকে আমরা বুঝলাম যে যে সমস্ত কাজ করা আমাদের জন্য ট্যাবু ছিল, যেগুলো করা যায় না, সেটা হচ্ছে বেয়ার মিনিমাম তোমার কোয়ালিফাইং ক্রাইটেরিয়া টু সার্ভাইভ ইন যাদবপুর। অ্যান্ড দেন ইট স্টার্টেড। এবং খেলাধুলার সূত্রেই আরও অনেক বন্ধুত্ব। যাদবপুরেও আমরা আমাদের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করতাম, সেইভাবে কাজ শুরু হলো। মানে ছোটোবেলা থেকে কোনো আজকের দিনে যেরকম পেরেন্টসরা ডিসিশন নেয় বাচ্চারা কী করবে, এটা আগেও নিত, কেন প্রত্যেকটা প্যারেন্টসকে যদি চয়েস দেওয়া হয় তারা বলে যে ডাক্তার করবো কিংবা ইঞ্জিনিয়ার হবে, দিস দ্য ফার্স্ট টু প্রেফারেন্স, তারপরে তো ইয়ে থাকে। তো তোমার পরিবার থেকে কি কোনো এরকম প্রেশার ছিল যে এইটা হতে হবে? দেখো, এই বিষয়ে আমি বলবো আমি খুব ফরচুনেট। আমাকে এইটা হতে হবে এরম কোনো প্রেশার কখনো দেওয়া হয়নি। কিন্তু আমি জানতাম আমি বাড়ির বড় ছেলে এবং সবাই আমার ওপর তাকিয়ে আছে টু হোল্ড দ্য ফ্যামিলি। তো আমাকে যাই করি আমাকে তাড়াতাড়ি করতে হবে। আই হ্যাভ টু আমি আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে আমার সমস্ত পড়াশোনার খরচ আমি চালাতাম। তখন বিভিন্ন টিউশনি করা, এদিক ওদিক বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থেকে আমি খরচ চালাতাম। যাদবপুরের এন্টায়ার পড়াশোনাতে আমি আমার খরচ চালিয়েছি এবং শেষের দিকে সংসার চালানো স্টার্ট হয়ে গেছিলো। এটা কেন, মানে দের ইজ এ রিজন বিহাইন্ড ইট? রিজন বিহাইন্ড হচ্ছে আমরা দেখো একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আমরা যেরকম হয় পুরোনো দিনের যৌথ পরিবার, এবার বাবা বাড়ির বড় ছেলে, বাবার ওপরে পুরো পরিবারের দায়িত্ব ছিল। এবং তার ফলে আস্তে আস্তে যখন এক এক করে কাকারা বা পিসিরা তারা এক এক করে বিয়ে করে করে চলে যায় বা তারা নিজেদের একটা আলাদা ফ্যামিলি করার পরে আলটিমেটলি অনেক প্রেশারের থ্রু আমার বাবাও খুব স্ট্রাগল করেছেন, করে আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছেন। তার জন্য সেই সময় থেকেই আমরা একটা ল্যাক ব্যাপারটাকে নিয়ে না, মানে এখন যেমন ধরো আমরা একটা সাইকোলজি অফ থিঙ্কিংয়ের মধ্যে আমরা ভাবি যে একটা অ্যাবান্ডেন্স মেন্টালিটিতে থাকবো, তখন একটা স্ক্যারসিটি মেন্টালিটির মধ্যে দিয়ে বড় হয়েছি। মানে আমি এটা রিলেট করতে পারছি বিকজ আমিও এই সিচুয়েশন দিয়ে এসছি। মানে আমাদেরও জয়েন্ট ফ্যামিলি ছিল, তারপরে সেই জয়েন্ট ফ্যামিলি আস্তে করে ওই একই বাড়ির মধ্যে তারা সব সেপারেটেড হয়ে গেল, ঠিক আছে? এবং তারপরে আস্তে আস্তে সবাই এক একজন বেরোতে শুরু করলো এবং আজকে সেই বাড়িটা দাঁড়িয়ে আছে একা। ঠিক আছে, তো এই কানেকশনটা আই ক্যান রিলেট। মানে তুমি এটা বলতে এইটা দেখো খুব একটা না আমাদের আসলে এটা আজকের জেনারেশন বুঝবে না এক্স্যাক্টলি। এটা বোঝা খুব, মানে আমরা ভাঙতে দেখেছি, আমরা স্টেপ বাই স্টেপ ভাঙতে দেখেছি। এটা সবার সাথে রিলেশন কিন্তু খুব সুন্দর আছে, রিলেশনটা সুন্দর আছে, সবসময় সুন্দর থেকেছে তা না, এখন সুন্দর আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই পুরো পরিবারের এই সময় আমাদের বাবারা তো খুব টাফ টাইম দেখে এসছেন। তখন ওই নকশাল পিরিয়ড, আমাদের দমদমে বড়নগরে নকশাল পিরিয়ডটা ক্রস করেছে, একটা সোশিও ইকোনমিক টার্ময়েল ছিল, অনেক কষ্ট করে তারা প্র্যাকটিক্যালি একটা জায়গায় তাদের স্ট্রাগলটা অনেক বেশি স্ট্রাগল। আমরা এখন কিছু মুভিতে যখন দেখি না, তখন আমরা সেই এরাটা যখন আমরা দেখি, ফরচুনেটলি ফর আস অভিষেক, আমরা যেহেতু এই এন্টায়ার স্পেকট্রাম অফ দ্য সোসাইটি দেখেছি। আমি যেখানে এরকম একটা সিচুয়েশন দেখে এসেছি যে যেখানে খাওয়া দাওয়া নিয়েও মানুষকে ভাবতে হচ্ছে, আর এখন দেখছি যে প্রাইভেট জেটে করে যাওয়া যাচ্ছে। তো এই যে দুটোর মধ্যে যে পুরো এন্টায়ার স্পেকট্রাম দেখা, এটা না আমাদের কেরিয়ারে আমার মনে হয় যে একটা খুব বড় প্রাপ্তি। কারণ আমরা লিফটে করে উঠিনি, তো আমরা সিঁড়ি গুনে গুনে ওপর দিকে উঠেছি। ফলে ওঠার সময় যাদের দেখেছি, যা এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো একরকম ভেতর থেকে কোথাও একটা কনফিডেন্স দেয় যে তুমি আমায় যা ইচ্ছে করে দাও, তুমি যদি আমাকে একদম উলুখাগড়ার বনে দিয়ে দাও, আমি সেখান থেকেও কিছু না কিছু করে বেরিয়ে আসবো। এটা আমারও মনের কথা। মানে অনেক সময় আজকের প্রজন্মের ছেলেদের সঙ্গে যখন আমি কাজ করি, তারা বলে যে স্যার কি হবে যদি ক্রাইসিস আসে। দেখ, ক্রাইসিস আসলে আমরা তো রাস্তা থেকে উঠেছি, আবার রাস্তায় আসবো, আবার রাস্তা থেকে রিস্টার্ট উঠতে পারবো। আমরা জানি যে আমরা কি করে ওপরে উঠেছি এবং আমাদের কোনো লিফট করেনি কেউ আমাদেরকে। তখন আমাদের লিফট ইয়েও ছিল না। মানে মতি নন্দীর না একটা গল্প ছিল, নন্দিতা নট আউট। সেখানে কোনো ব্যাটসম্যান এলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে তুমি কটা শূন্য করেছো। তো যাদের শূন্য করার অভিজ্ঞতা আছে না, যারা লাইফে একবার ফেলিয়ার দেখেছে, সেটা নিজের হোক বা ইউ লার্ন ফ্রম আদার পিপলস এক্সপিরিয়েন্স, যারা শূন্যটা একবার দেখেছে, দে নো হাউ টু রিকভার ফ্রম দ্যাট ব্যাড ফেজ। ফলে রেজিলিয়েন্ট বলতে যে জিনিসটা বোঝায় যে কিছু একটা তো করবো ভাই, এটুকু কনফিডেন্স আছে। আমাকে কোনো একটা জার্নি স্টার্ট করার আগে আমার বন্ধুরা এখানে আছেন যারা ওই ম্যানেজমেন্টের থিওরি অনুযায়ী বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড নিয়ে চলেন। আমরাও সেটা প্রিচ করি আমার অফিসে, যে যখন তুমি একটা কাজ শুরু করছো তার এন্ডটাকে আগে ভিজুয়ালাইজ করো, দেন ইউ স্টার্ট স্টেপ বাই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করো। কিন্তু যখন কোনো ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে থাকি, আমি এখন অন দ্য হাইন্ড সাইড আই ক্যান রিলেট, এই যে
স্ট্যামিনাটা বা এই যে কনফিডেন্সটা যে আমি একটা আননোন জায়গার মধ্যে জাম্প করে ওখানে পৌঁছে যাই হোক কাদা মেখে হোক আমি উঠে আসবো ঠিক, এটাই যখন তুমি একটা কোনো ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে যাচ্ছ না, কোনো একটা চ্যালেঞ্জিং কাজকে করছো, ডিজাইন করার সময় আমাদের কাছে সবসময় এই অপশানটা থাকে যে তুমি একটা সেফ অল্টারনেটিভ করতে পারো যেটা টাইম টেস্টেড, হাজার জায়গায় হয়ে গেছে, ইউ আর নট ডুইং এনিথিং নিউ, সেখানে কোনো রিস্ক নেই। রাইট। তুমি তার স্ট্রাকচার কী হবে জানো, তুমি জানো তার কত খরচ লাগবে, তুমি সব কিছু জানো। কিন্তু ক্রিয়েটিভ প্রসেসের মজাটাই হচ্ছে এটা, তুমি যদি এন্ডটা দেখতে পেয়ে জাম্প করা শুরু করো তাহলে ইউ উইল প্রেডিক্টেবল একটা জায়গাতে এসেই পড়বে। ভিজুয়ালাইজ মানে করাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট, দেখে নেওয়া জিনিসটাকে আগে, তারপরে তো ক্রিয়েশনটা শুরু হবে। এটা সবসময় যে সত্যি হয় তা না। আমি এখন যেহেতু আমার আর্ট প্র্যাকটিসের জন্য আমি বেশ কিছু আর্টিস্ট মেন্টার পেয়েছি যারা খুব ভালো বড় মাপের আর্টিস্ট, তারা ফর্চুনেটলি তারা খুব ভালোবাসেন আমাকে, তার জন্য আমি তাদের সাহচর্য পাই। সেখানে দেখেছি বেশ কিছু আর্ট স্টার্ট হয় একটা অ্যাক্সিডেন্টাল প্রসেস থ্রু। যখন আমি স্টার্ট করছি, ইনফ্যাক্ট তুমি আমার ছবি যেগুলো দেখেছো তার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আমি যখন কোনো ছবি আঁকা শুরু করছি না, আমি জানি না আমি কোথায় শেষ করব। ওই পথটা কোথাও একটা মাঝখানে ডিসকভার্ড হয়। আর এটা ছবিই কেন বলছি, যে কোনো বিজনেস যখন আমরা স্টার্ট করেছি, আজ থেকে 20 বছর আগে যখন আমরা আর্কন ডিজাইন স্টার্ট করেছিলাম, তখন যদি তুমি আমাকে জিজ্ঞাসা করতে যে তুমি 20 বছর পরে কোথায় দেখতে পাচ্ছ, আমি যেখানেই দেখতে পাই না কেন আজকের পজিশনটা আমি দেখতে পেতাম না। আমার একটা ইন্টারেস্টিং গল্প আছে এখানে। মানে আমিও 2003-এ স্টার্ট করেছি এবং তখন একটা আমি জায়গায় গেছিলাম 2007-এ, ভিশন 2020 নিয়ে প্রচুর কথা হতো। মানে ওই এরাতে সবাই 2020 নিয়ে কথা বলতো, আমিও ডায়লগ দিতাম যে ভিশন 2020 আমরা এই জায়গায় দেখছি নিজেকে, কিন্তু কেউ ভাবিনি যে 2020-তে করোনা চলে আসবে। ঠিক আছে, মানে এই ভিশন 2020 একটা মিরাকেল কনসেপ্ট ছিল, বিভিন্ন জায়গায় সেমিনার হতো ভিশন 2020 ইন্ডিয়াকে কোথায় দেখছি আমরা, যখন এখন আমরা ভিশন 2030 ভাবছি কি 2040 ভাবছি, কিন্তু 47 ভাবছি বেশি। কিন্তু প্রেডিক্ট করাটা ইজ নট পসিবল। দেখো আমাদের আর্কিটেক্টদের মধ্যে একটা বড় কাজ, সেটা হচ্ছে প্রেডিক্ট করা। আমাদের কাজের একটা বড় জায়গা হচ্ছে যেটা নেই সেটাকে প্রেডিক্ট করা, শুধু ভিজুয়ালাইজ করা না কিন্তু। কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, আমরা এমন একটা জায়গার স্বপ্ন দেখি যেটা এক্সিস্ট করে না। তো প্রেডিকশন যদি আমি না করতে পারি, আই মাইট গো রং। দ্যাটস ওকে, দ্যাটস ওয়ার ইউ আর চ্যালেঞ্জিং দ্য স্ট্যাটাস কো, দ্যাটস ওয়ার ইউ আর ট্রাইং টু গেট ইন টু আ পজিশন যেখানে ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য আনসার। তুমি যদি এই আনপ্রেডিক্টেবিলিটিটাকে যদি নিজের মধ্যে আত্মস্থ করতে না পারো, তাহলে কিন্তু নতুন কিছু করার সাহস সেটা করা খুব ডিফিকাল্ট হবে। এবং এই নতুন কিছু করার সাহসটা তুমি ছোট থেকে বড় সব কিছুতে করতে পারো। একটা সামান্য কাপের ডিজাইনের মধ্যেও কত নতুন কিছু করা আছে, এত সুন্দর একটা টেক্সচার তৈরি করেছে, ভেতরে একটা কালার দিয়েছে, কত সুন্দরভাবে করা যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের একটা আনপ্রেডিক্টেবল জায়গায় জাম্প করার বাসনা যেন ভেতর মানে থেকে এই আর্কিটেকচার যেটা তুমি বলছো যে এই যে প্রেডিক্ট করা, মানে আমি রিলেট করতে পারছি যেহেতু আমার একটু ব্যাকগ্রাউন্ড অ্যাডভার্টাইজিং অ্যান্ড ব্র্যান্ডিং। আমাদের অ্যাডভার্টাইজমেন্টের একটা ডেফিনেশন আছে যে এটা আমাদের কাজই হচ্ছে টু ক্রিয়েট ওয়ান্স ওয়্যার নো ওয়ান্স এক্সিস্ট। এক্স্যাক্টলি, ঠিক আছে, এনি ক্রিয়েটিভ ফিল্ড, এনি ক্রিয়েটিভ ফিল্ড, রাইট। এ বলে না, সব কিছু যত, ইভেন পারফর্মিং আর্টের ক্ষেত্রেও, ডান্সের ক্ষেত্রেও বলো, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের ব্যাপারটা এটাই যে আনপ্রেডিক্টেবিলিটি। ওয়েস্টার্ন কিন্তু পুরো ছন্দ মাপা একটা নোটেশন থেকে তোমায় কাজ করতে হয়, রিদম আছে। ইন্ডিয়ানে কিন্তু তোমার পাশের তবলচি কীভাবে তবলা বাজাচ্ছে সেই অনুযায়ী তোমার গায়কী চেঞ্জ হয়ে যাবে, তোমার তানপুরা চেঞ্জ হয়ে যাবে। ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে কিন্তু ইথোসটা আছে, এই কারণে এভরি পারফরমেন্স ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো তুমি ইউ আর নেভার গোয়িং টু বেদ ইন দ্য সেম রিভার টুয়াইস। তো আমরা একটু ক্যারি ফরওয়ার্ড করছি তোমার জার্নিটা। তুমি শুরু করে দিলে তোমার এই আর্কিটেকচার পড়ার জার্নিটা, এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার রিয়েলাইজেশন হলো দিস ইজ দ্য বেস্ট ফিল্ড। হয়তো বাই ডিফল্ট আসলে তুমি, তোমার চয়েস ছিল না ছোটোবেলা থেকে, কিন্তু পরবর্তীকালে যখন তুমি কমপ্লিট করলে এবং এক্সিকিউশনে গেলে, মানে নিজের প্রথম থেকেই কি ফার্ম খুলেছিলে না চাকরি দিয়ে শুরু করেছিলে? আমি একটুখানি পিছনে এসে আবার ফেরত যাই। আমার এই পুরো জার্নির মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, যেটা প্রবাবলি আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশন। সেটা হচ্ছে আই মেট মাই পার্টনার ইন আর্কিটেকচার অ্যান্ড লাইফ ইন যাদবপুর। ওকে।
তো প্রথম দিন যেদিনকে আমরা ভর্তি হতে গেছি সেদিনকে আমি দেখলাম একটা ভোলা ভালা মেয়ে রয়েছে, আচ্ছা। যে আমার পাড়া থেকেই আসে, দমদম থেকেই আসে। Right. তো আমরা একসাথে যাওয়া আসা শুরু করলাম, অ্যান্ড আই ফাউন্ড আউট হার টু বি ভেরি ভেরি স্টুডিয়াস, এবং যেটা আমি একদম নই। এবং তারা খুব মেটিকুলাসলি প্রত্যেকটা জিনিসকে দেখার মতো। তো আমরা একসাথে না অনেক কম্পিটিশান করা শুরু করলাম। উই ক্লাবড আপ, আরও 2-3 জন ছিল আমার বন্ধুরা। তো উই আর ভেরি গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ওই রাহুল আঞ্জলিকা দোস্তি টাইপের একটা ব্যাপার ছিল। তো সবাই বলতো তোদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কিছু ছিল না, উই আর জাস্ট ফ্রেন্ডস। লোকে বলে বলে করিয়ে দিয়েছে। একদম বলে বলে করিয়ে দিয়েছে, সত্যি কথা হচ্ছে এটা বলে বলে করিয়ে দিয়েছে। তো উই স্টার্টেড ডুইং আ লট অফ কম্পিটিশন ডিজাইন, এবং আমরা শেষের দিকে যখন ফাইনাল ইয়ারের দিকে আছি তখন এখানে একটা কম্পিটিশান এসেছিল ফর এ ক্যাম্পাস ডিজাইন। আমরা তার আগে দিল্লিতে ইন্টার্নশিপ করেছিলাম। আই ওয়ার্কড উইথ কানবিন্দে স্যার, তার ফার্মে, কানবিন্দে রায়ন চৌধুরী। কানবিন্দে স্যার ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন আর্কিটেকচার ইন ইন্ডিয়া, অ্যান্ড ওনার ফার্ম ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড ফার্ম ইন ইন্ডিয়া। মানে যত বড় পায়োনিয়ার আছে তারা তাকে রেসপেক্ট করেন। তো আই মিসড তার ডাইরেক্ট সাহচর্য আমি পাইনি, কিন্তু একটা ফার্ম লিগাসি থাকে। আই ওয়ার্ক ক্লোজলি উইথ হিজ সান সঞ্জয় কানবিন্দে স্যারের সাথে কাজ করেছি, আইআইটি ক্যাম্পাস, বিভিন্ন রকমের ইনস্টিটিউশনাল ক্যাম্পাস। এবং দেখো ইভেনচুয়ালি ওই জিনিসগুলোই আবার ফিরে ফিরে এখন আমরা যেমন প্রচুর ক্যাম্পাস ডিজাইন করছি, উই হ্যাভ বিল্ট মোর দ্যান 50 লাখ স্কোয়ার ফিট অফ ক্যাম্পাস ডিজাইন, তো বিকজ অফ দিস অনলি। তো ওই সময়ে আমি আর সুশ্বেতা যখন আমরা কম্পিটিশানগুলো করলাম, তখন একটা সুন্দর কম্পিটিশান এসেছিলো যেখানে ইট ওয়াজ ওপেন টু আর্কিটেক্টস অ্যাজ ওয়েল, ইয়াং আর্কিটেক্টস বিলো 30 ইয়ার্স এজ অ্যান্ড ফাইনাল ইয়ার স্টুডেন্টস। তো আমরা সেই সময় ওই কম্পিটিশানটা জিতে যাই। একটা ফানি স্টোরি হলো, তারা পরে বললো যে কেউ ফার্স্ট হয়নি, সেকেন্ড থেকে শুরু হবে, সেটা একটা অন্য গল্প। কিন্তু যারা জুরি ছিলেন তখন দুলাল মুখার্জি স্যার জুরি ছিলেন এবং প্রবীর মিত্র স্যার জুরি ছিলেন। দিস টু আর দ্য পাইনিয়ার আর্কিটেক্টস অফ কলকাতা এই রিজিয়নের। ইনি মানে দুজনেই তাদের অত্যন্ত মানে প্রখ্যাত আর্কিটেক্ট আর কি। তো তাদের কাছ থেকে ওই অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া, যে আরও অন্যান্য সিনিয়র আর্কিটেক্টরা পার্টিসিপেট করছে যারা আমাদের থেকে 4-5-6 বছর সিনিয়র, সেখানে দাঁড়িয়ে তারা বললো যে দিস ইজ দ্য বেস্ট ডিজাইন দ্যাট উই হ্যাভ সিন ইন এ লং টাইম। সো এই ব্যাপারটা একটা খুব বড় আমাদের জন্য প্রাপ্তি ছিল। এটা ইট গেভ আস আ লট অফ বুস্ট অ্যান্ড কনফিডেন্স। অ্যান্ড তারপর সামহাউ মাই থিসিস উইচ ওয়াজ অন ট্রান্সফর্মেবল মাল্টিফাংশনাল রেসিডেন্স, যেটায় একটা বাড়ি যেটা মর্ফ করছিল বিভিন্ন টাইমে। তো আমি স্পেস আর্কিটেকচার নিয়ে থিসিস করতে চাইছিলাম, বাট ইন 2004-05 টাইমে স্পেস আর্কিটেকচার ওয়াজ কমপ্লিটলি আনহার্ড অফ, এবং এটাকে তখন একটা ফিকশন হিসেবে লোকে ভাবতে পারতো, কিন্তু রিয়েলিটি বলতে ভাবতে পারতো না। এখন হয়তো থ্যাঙ্কস টু ইলন মাস্ক অ্যান্ড অল আদার স্পেস এজেন্সিজ বিকামিং প্রাইভেটাইজড, এটা হয়তো অনেক বেশি ইজি। তখন একটা সাসাকাওয়া ইউনিভার্সিটি ছিল, আর একটা বিদেশে এমআইটি রিসার্চ ল্যাবে কিছু কাজ হতো, বাইরে এখানে কেউ করতে পারতো না। তো আমাকে ওটা করতে দেওয়া হলো না যাদবপুরে। আমি অনেক ফাইট করেছিলাম যে স্যার আমায় করতে দিন, কারণ আমি খুব কম্প্যাক্ট লিভিংয়ে অভ্যস্ত ছিলাম, এবং স্পেস আর্কিটেকচারে কম্প্যাক্ট লিভিং এবং তার মাল্টিফাংশনাল ইউজ, কাইনেটিক আর্কিটেকচার, মানে একটা মুভ করে যাবে সরে যাবে এরকম টাইপের জিনিস প্রচণ্ড প্রয়োজন হয়। আমি কল্পনা চাওলা স্পেস রিসার্চ অর্গানাইজেশন বলে একটা এনজিও ছিল, ওদের থ্রু আমরা কিছু কোর্সও করেছিলাম। তো আই গট আ লট অফ থিংস গোয়িং। কিন্তু তারা ফাইনালি আমাকে একটা যুক্তি দিয়েছিলেন। তখন আমাদের প্রফেসর সমরেশ মুখার্জি ছিলেন স্যার, অত্যন্ত আমাদের খুব বিখ্যাত স্যার আর কি। তো উনি আমাদেরকে বললেন যে অভিষেক একটা কথা বলো, আমি সব তোমার কথা মেনে নিলাম, উই আর কনফিডেন্ট যে তুমি একটা ভালো কাজ করবে, কিন্তু তোমার এই কাজটা জাজ কে করবে? জাজ করার লোক নেই, তোমার এই কাজটাকে অ্যাসেস করার জন্য আমি কাকে পাবো? অ্যান্ড ইট ওয়াজ আ ভ্যালিড পয়েন্ট। তো ইভেনচুয়ালি ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আই ডিড আ থিসিস অন ট্রান্সফর্মেবল মাল্টিফাংশনাল রেসিডেন্স, যেখানে ওই সমস্ত রকমের টেকনোলজি একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম। লে কর্বুজিয়ার বলে একজন বিখ্যাত আর্কিটেক্ট, যিনি আমাদের চণ্ডীগড় ডিজাইন করেছিলেন, ওনার একটা কনসেপ্ট ছিল যে হাউস ইজ দ্য মেশিন ফর লিভিং ইন। তো ইন অর্ডার টু ক্রিয়েট আ মেশিন লাইক লিভিং, যেখানে ধরো সকালবেলা তোমার গাড়ি যখন বেরিয়ে গেল, তুমি গাড়ি নিয়ে গ্যারেজে চলে গ্যারেজ থেকে বেরিয়ে গেলে, তোমার গ্যারেজটা বিকাম আ বুটিক ফর ইউর ওয়াইফ। সেটা নিচে চলে এলো, তার বুটিকের শপ চললো, তার শপ যখন বন্ধ হচ্ছে তখন সেটা উঠে গেল, তুমি চলে গেলে। যখন পার্টি হচ্ছে তখন তোমার বাড়িটা বড় হয়ে গেল, ঠিক আছে। আবার যখন তোমার ধরো তোমরা কোথাও ভেকেশনে যাচ্ছ, তো বাড়িটা পুরো গুটিয়ে ছোট হয়ে গেল। তো দিস অল আই ডিড উইথ ভেরি কনভেনশনাল টেকনোলজি, রাইট, যেটা হয়তো আর্কিটেকচারে ব্যবহার হচ্ছে না এরম ধরনের টেকনোলজি। মানে হয়তো রেলের প্ল্যাটফর্ম, ট্রামের তার যেভাবে ঝোলে, দরজার মেকানিজম, বিভিন্ন আমাদের তুমি ওই ছোট ছোট দোকানগুলো দেখেছো তো, যারা এরকম 3 ফোল্ডে ভাঁজ করে করে তাদের দোকানটাকে রাখে, টেম্পোরাল স্ট্রাকচার, পুজোর প্যান্ডেল,
এই সমস্ত জায়গায় যে সমস্ত টেকনোলজি ব্যবহার হয় সেটা দিয়ে আমি একটা থিসিস করলাম। অ্যান্ড সামহাউ দ্যাট থিসিস গট আ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফ্রম কাউন্সিল অফ আর্কিটেকচার। ওকে, তো দ্যাট ওয়াজ দ্য নিয়ে আসা বলে একটা অর্গানাইজেশন এটা করলো, এবং দেয়ার আর 3 ন্যাশনাল অ্যাওয়ার্ডস, সো আই গট ওয়ান অফ দেম। অ্যান্ড সেখানে আবার অনন্ত রাজে, উত্তম জৈন, রবীন্দ্র ভান, 3 অফ দ্য টপ অ্যান্ড মোস্ট রেসপেক্টেড আর্কিটেক্টস ওয়ার আওয়ার জুরি। রাইট। এবং তারা যখন অনন্ত রাজে স্যার, আমার মনে আছে এখনও, উনি প্রত্যেকবার একটা করে কাজ হচ্ছে আর বলছেন যে ইন দ্য ইয়ার 1965 অ্যাট হার্ভার্ড I had assessed this kind of a project. In the year 84, in MIT, we have done it. After my presentation, he said, "This is I am seeing for the first time." So that was a big win for me. মানে ওরকম একটা মানুষের কাছ থেকে যার নামে চেয়ার আছে, মানে অনন্ত রাজের চেয়ার আছে, তার কাছ থেকে এই ধরনের একটা কমপ্লিমেন্ট পাওয়া গেভ আস আ লট অফ বুস্ট। সেটার পরে আমি একটা DRDO স্পন্সার্ড প্রজেক্টে আই বিকাম পার্ট। যদিও DRDOর প্রজেক্ট করার জন্য ডক্টরেট হতে হয়, কিন্তু যে টপিকটা ছিল দ্যাট ওয়াজ অলসো অন কাইনেটিক আর্কিটেকচার, তো সেটার জন্য দেয়ার ওয়াজ নো এক্সপার্ট অ্যাভেলেবেল। তো সামহাউ আই গট দ্য অপরচুনিটি, যেখানে ডেসপাইট বিইং অনলি এ গ্র্যাজুয়েট, অনলি BArch, আই গট দ্য পোস্ট অফ সিনিয়র রিসার্চ ফেলো। স্যালারিটা সিনিয়র রিসার্চ ফেলোর মতো ছিল না, নেভার মাইন্ড, বাট দ্য পোস্ট ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস পোস্ট, অ্যান্ড আই হেল্ড দ্যাট পোস্ট ফর 3 years উইথ আ কন্ডিশন যে আমি এই সময়, যেহেতু স্যালারিটা কম ছিল, আই কুড স্টার্ট এদিক ওদিক পড়ানো। আমি বিভিন্ন কলেজগুলো তখন পড়াতাম, অ্যান্ড উই স্টার্টেড আর্টকন ডিজাইন উইথ সুশ্বেতা। তখন আমরা ছোটো ছোটো রেসিডেন্স দিয়ে এই ইয়ারে 20th ইয়ার তোমরা কমপ্লিট করছো। এই বছরটা 20 years হচ্ছে। আমরা 2006-তে স্টার্ট করেছি। ফরচুনেটলি ফর আস তখন নিউ টাউন জাস্ট স্টার্ট করছে। তো নিউ টাউন তখন একদম ফাঁকা, মানে দুপুর রোড দিয়ে দুজন ঘুরতো, গরু আর আর্কিটেক্ট, আর কেউ ঘুরতো না, এটা ফাঁকা জায়গা ছিল। সেটা আমারও এক্সপিরিয়েন্স করা আছে। সেই সময় আমরা বিভিন্ন জায়গায়, আমার তখন একটা খুব কষ্ট করে একটা স্যান্ট্রো গাড়ি কিনেছিলাম। তো লরি ড্রাইভারটা বলতো, বাবু আপ ইস জায়গা সে যাएंगे তো आपका গাড়ি তো একদম সাসপেনশন বরবাদ হয়ে যায়গা। মানে রাস্তা ফাস্তা তো মানে সেই মানে ঢেকুচকুচ খেলা ছিল আর কি। তো যাই হোক, সেই সময় থেকে আমরা নিউ টাউনে কাজ করি। আমরা মানে সুশ্বেতার হচ্ছে প্রথম মানে লিস্টেড আর্কিটেক্ট বোধহয় ও 2, আমি 3, আর শিখাদি বলে একজন ছিলেন, তিনি এখন আর বেঁচে নেই। তো শি ওয়াজ নাম্বার 1। মানে আমরা একদম শুরুতে যখন কেউ ছিল না, তখন আমরা স্টার্ট করছিলাম কাজ করা। তো ওই প্রাইভেট অ্যাপার্টমেন্ট, অ্যাফোর্ডেবল হাউজিং, এই ধরনের জিনিসপত্র দিয়ে সবাই যেভাবে হাত পাকায়, G+4 বাড়ি। তো এবং আমরা খুব ফর্চুনেট, আমার একটা খুব হয় যে আমরা প্রথম যে বাড়িটা করেছি, সেই বাড়িটা ছিল হচ্ছে জলসম্পদ ভবনের 8 জন ইঞ্জিনিয়ারের বাড়ি। ওকে, বোঝো, একটা সবে বাচ্চা ছেলে পাশ করে বেরিয়েছে, আর 8টা ইঞ্জিনিয়ার তার ক্লায়েন্ট। এবং তাদের মধ্যে স্পেশালি হারাধন বাবু ছিলেন, যিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের সম্ভবত, এবং উনি এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছিলেন পুরো প্রসেসে। অ্যান্ড হি গেভ আস আ লট অফ কনফিডেন্স যে অভিষেক, তুমি করে যাও, তোমার খিদে আছে, তুমি চেষ্টা করো, আমি আছি, সাপোর্ট করে দেবো, গাইড করে দেবো। তো যা হোক, এইভাবে জার্নিটা স্টার্ট হলো। অ্যান্ড খুব ফর্চুনেটলি আরেকজন মানুষকে আমি পেয়ে গেলাম আমার সাথে হেল্প করার জন্য। তিনিও আজকে আনফর্চুনেটলি বেঁচে নেই। তার নাম হচ্ছে বারীন্দ্রলাল সরকার। উনি আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এবং উনি একটুখানি খ্যাপাটে লোক, সবাই ওনার সাথে কাজ করতে ভালোবাসতেন না, কারণ উনি একটু আনপ্রেডিক্টেবল ছিলেন। মানে এটা করবো, ওটা করবো, 2টোর আগে ফোন তুলবো না, এরম ব্যাপার ছিল। কিন্তু হি ওয়াজ আ গ্রেট টিচার। আমরা যাদবপুর বলো বা যেখানেই বলো, আরও অনেক, এখন তো আমার কাছে প্রায় সব জায়গা থেকে লোকজন কাজ করতে আসে। আমি কারোর কাছে কনসেপ্টের ধারে কাছে দেখিনি যে কনসেপ্ট উনি আমাদেরকে খেলার ছলে বুঝিয়ে দিয়ে গেছেন। এরকম টিচার পাওয়া খুব সৌভাগ্যের কথা। এবং আমি ওনাকে না জাপটে ধরেছিলাম, টু বি ভেরি অনেস্ট। উনি যতদিন বেঁচে ছিলেন আমি ওনাকে কোথাও ছাড়িনি। ফলে মানে প্রথম প্রজেক্টে আমাদের 15 মিটার বাড়ির জন্য 24 মিটার পাইল ছিল। বাড়ি যতটা উপরে দেখছি তার চেয়ে বেশি নিচে ছিল। তো প্রথম প্রজেক্টই ধাক্কা। তারপরের প্রজেক্টে র্যাপ ফাউন্ডেশন, তারপরের প্রজেক্টে আইসোলেটেড, তারপরের প্রজেক্টে বোথ সাইড স্ট্রিপ, তো তারপরে একটা স্টোন কলাম, মানে যা যা হতে পারে সব একদম পরপর করার প্রথম 5টা প্রজেক্টে হয়ে গেল। অ্যান্ড স্ট্রাকচারের কনসেপ্ট ক্লিয়ার হলো, একদম পরিষ্কার হলো। অ্যান্ড আই স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ দ্য ফর্ম, যেটা আর্কিটেক্টদের স্বপ্ন। যে তখন যখন আমরা পাস করে বেরিয়েছি, আমাদের স্বপ্ন ছিল স্যান্তিয়াগো কালাত্রাভা, জাহা হাদিদ, এরম টাইপের কাজ করব, ফ্র্যাঙ্ক গেরি, যাদের কোনো স্ট্রেট লাইন নেই প্রজেক্টে, বা কোথাও হয়তো প্রচণ্ড শার্প একটা কর্নার, হয়তো 300 মিটার ক্যান্টিলিভার, মানে এরম টাইপের একটা মানে অদ্ভুত একটা, মানে সে জন অর্জুনের সিডনি অপেরা হাউস টাইপের বিল্ডিং, যেখানে আইকনিক আর্কিটেকচার বানাবো। দিস ওয়াজ সবার স্বপ্ন।
আস্তে আস্তে আমরা রিয়েলিটিতে এলাম যে কেন ভাই আমাদের ইন্ডিয়াতে এটা খুব অলীক স্বপ্ন। তারপর আস্তে আস্তে মার্কেটকে আমরা ম্যাচিওর হতে দেখলাম এবং দেখলাম যে যদি তুমি স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো সুযোগ তুমি পাবে, একটা দুটো হলেও সুযোগ তুমি পাবে যেখানে তুমি তোমার যে এবিলিটি আছে, যে ক্রিয়েটিভ ফ্রিডমটা আছে, সেটা এক্সপ্লোর করার একটা জায়গায় তুমি পৌঁছাতে পারবে। এই মোটামুটি স্টার্টিং। তারপর থেকে চলছে 20 বছর কমপ্লিট করতে যাচ্ছ না। এই যে জার্নিটা তোমার 20 বছরের জার্নি, ডেফিনেটলি স্টার্টিং ফেজে তো পৃথিবীর প্রত্যেকটা মানুষই চ্যালেঞ্জেস ফেস করে, তুমিও চ্যালেঞ্জ ফেস করেছো, কিন্তু তুমি শিখেছো এবং শেখাটা আজ পর্যন্ত তুমি ছাড়ো নেই, মানে ইউ আর স্টিল লার্নিং, রাইট? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। মানে আজকের দিনের প্রজন্ম স্টুডেন্টদেরকে আমরা সবসময় বলি, ওরা একটা ফেলিয়ারের সঙ্গে যদি মিট হয়ে যায়, ওরা মনে করে যে না, এটা দিস ইজ নট মাই কাপ অফ টি, আমি অন্য কিছু ভাবনা চিন্তা, দে সুইচ ওভার ভেরি ফাস্ট। ইউ হ্যাভ হ্যাংড অন ইন এ সিচুয়েশন, তুমি ধরে রেখে আস্তে 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 নিজেকে এক্সপার্ট তৈরি করেছো। তো একটা প্রশ্ন খুব ইচ্ছা করছে করার জন্য, কি আমরা যারা বাড়ি বানায়, ঠিক আছে, আমরা দুটো ফরম্যাট জানি, একটা হাউস, একটা হোম। তোমরা এই বাড়ি যে একদম ফাউন্ডেশন লেভেল থেকে একটা এত সুন্দর এক্সপিরিয়েন্স তৈরি করো, ইমোশনাল কানেক্ট তৈরি করো, যে তোমাদের প্রত্যেকটা বাড়ি ইটস নট আ হাউস, ইটস আ হোম। এই যে কনসেপচুয়ালাইজেশনটা, এটা কিভাবে করো? এটাতে ক্লায়েন্ট কতটা তোমাকে সাহায্য করে? বিকজ ক্লায়েন্টের একটা ভিশন থাকে, মানে আমি ধরি XYZ একটা ক্লায়েন্ট আসলো, সে বললো যে না, আমার বাড়ির না ঘরের কালারগুলো গ্রিন কালার হবে, কিংবা অরেঞ্জ কালার হবে, কিংবা যে কোনো একটা কালার ফরম্যাট দিতেই পারে। এবার তুমি সেই জায়গাগুলোকে কীভাবে ইউটিলাইজ করো? বিকজ ক্লায়েন্ট ইজ গড, ইকুয়ালস টু গড। ক্লায়েন্টের উইশ তোমাকে মেনটেন করতে হবে। কিছু ক্লায়েন্ট রিজিড, কিছু ক্লায়েন্ট ফ্লেক্সিবল। তো সেখানে তুমি কিভাবে এই জিনিসগুলোকে ম্যানেজ করো সেরকমভাবে তুমি, কারণ তোমরা তো ইন্টেরিয়ার ডিজাইনিংটাও পুরোটাই করো, মানে নট অনলি দি ফ্রেমওয়ার্ক, তোমরা একদম মানে এন্ড টু এন্ড সার্ভিসও তো দাও। এটা অপশনাল থাকে, অপশনাল থাকে। তবে তোমার কোয়েশ্চেনটা খুব 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 ইন্টারেস্টিং। আমার মনে হয় এই পডকাস্টের সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে এটা, যে আমরা একটা প্রজেক্টকে কীভাবে প্রজেক্টের জার্নিটাকে কন্টিনিউ করাই। রাইট। টু বি ভেরি অনেস্ট, এই গত 20 বছরে আমরা একটা ট্রেন্ডকে চেঞ্জ হতে দেখেছি। ইনফ্যাক্ট আমাদের আগেও আমরা শুনতাম, যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখনও আমরা শুনতাম আমাদের সিনিয়ররা কমপ্লেন করছে যে বেশিরভাগ লোক বোঝে না যে আর্কিটেক্টের অ্যাকচুয়াল রোল কী। তারা বাড়িটা হয়ে যাওয়ার পরে বলে আমার বাড়ি হয়ে গেছে, এবার আপনি একটু আর্কিটেকচার করে দিয়ে যান। অনেকে তো এরম আছে আমাদেরকে আর্কিটেকচার বলে ডাকে, যে আপনি কি আর্কিটেকচার? না, আমি আর্কিটেকচার করি, আমি আর্কিটেকচার বানানোর চেষ্টা করি। তো যাই হোক, আমরা শুরুতে দেখতাম যে আর্কিটেক্টকে ডাকা হতো একটা বাড়ির পুরো সব কিছু হয়ে যাওয়ার পরে তার সৌন্দর্যায়ন করার জন্য। তা অ্যাওয়ারনেস ওয়ার ভেরি ভেরি লো। ইনফ্যাক্ট 90s যে সমস্ত আর্কিটেক্টরা করেছে তাদের অনেকের কেরিয়ার শেষ হয়ে গেছে টু কনভিন্স দ্য মার্কেট যে বস আর্কিটেক্ট করে এটা কি। আগে তো প্ল্যানিংটা করতে হবে, আগে তো আমরা বোঝাবো যে আর্কিটেক্ট কী করে, তারপর তো বোঝাবো যে আমি তাদের থেকে স্পেশাল কোথায়। রাইট। তো আমরা আমাদের সিনিয়রদের একটা বড় রোল আছে আমাদের আজকে এখানে পৌঁছানোর। আজকে যারাই আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি এবং যারা ইন্ডাস্ট্রিতে একটা রেসপেক্টেবল জায়গা তৈরি করার চেষ্টা করেছি, তাদের এই পুরো জার্নিতে একটা বিরাট বড় রোল আছে আমাদের আগের জেনারেশনের আর্কিটেক্টদের, যারা মোমবাতির মতো নিজেরা পুড়ে গিয়ে এই সমাজটাকে আলো দিয়ে গেছে। সেই আলোতে আজকে আমরা অনেকে আলোকিত। তো আমাদের এই জায়গাটা দেখতে হবে। তারা এই সময় কাজ করেছে যেখানে লোকে বলতো আপনাদের আবার কী কাজ আছে, 500 টাকা নেবেন, কত আছে ড্রয়িংয়ে, কত একটা 30 টাকার পেন্সিল আর একটা 20 টাকার পেপার, তো 50 টাকা হয়, তার জায়গায় 200 টাকা দিচ্ছি। এই তাদেরকে এটা কনভিন্স করতে হয়েছে। ফর্চুনেটলি আমরা সেখানে নেই, কারণ ক্যাপিটালিস্ট সোসাইটিতে সবাইকে একটা জায়গা দেওয়া হয়। যাই হোক, তোমার কোয়েশ্চেনে যদি আমি ফেরত আসি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ক্লায়েন্টের জার্নিটা দেখেছি তারা একটা নোশান থেকে আসেন আমাদের কাছে, ঠিক আছে? খুব ভালো কথা বলেছে। একটা ভালো প্রজেক্ট করতে গেলে না 3 জনকে ভালো হতে হবে এবং 3 জনকে অ্যালাইন হতে হবে। একটা হচ্ছে আর্কিটেক্ট, সবার আগে ক্লায়েন্ট, কারণ ক্লায়েন্ট হচ্ছে প্রজেক্টের সবচেয়ে বড় আর্কিটেক্ট। কারণ সে তো প্রথম কনসেপ্টুয়ালাইজ করেছে বাড়ির প্রয়োজন, প্রয়োজন বা একটা শপিং মলের প্রয়োজন বা একটা ডেটা সেন্টারের প্রয়োজন, সে তো আগে প্রজেক্টটাকে কনসেপ্টুয়ালাইজ করেছে। তো হি ইজ দ্য ফার্স্ট আর্কিটেক্ট অফ দ্য প্রজেক্ট। সেকেন্ড আসেন আর্কিটেক্ট বা আমাদের মতো যারা কো প্রফেশনাল, যারা
এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার দায়িত্ব নেন। এবং তারপরে আরেকটা এলিমেন্ট আসেন, একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কন্ট্রাক্টর। আমরা এই কন্ট্রাক্টরদেরকে খুব একটা হোয়াইট কলার জব হিসেবে দেখি না, কিন্তু কন্ট্রাক্টরের কাজ একটা প্রজেক্টে আর্কিটেক্টের থেকে কোনো অংশে কম না। কারণ তাকে অসংখ্য জিনিস ম্যানেজ করতে হয়, তাকে লোকাল ঝামেলা মেটাতে হয়, তাকে পুরো ইনভেন্টরি ম্যানেজ করতে হয়, তাকে লেবারদের সেফটি সিকিউরিটি দেখতে হয়। আর্কিটেক্টের নেভার এন্ডিং ডিম্যান্ড থাকে। আমরা তো জানি যে আমরা যখন নিজেরা আমাদের কোনো কাউকে আর্কিটেক্ট লেড ডিজাইন বিল্ড করে পুরো একটা টার্নকি সলিউশন দিয়ে দিচ্ছি, সেখানে আমার যারা এক্সিকিউশন টিম তারা আমার উপর রেগে যায়, ম্যাডামের উপর রেগে যায় যে এখন ডিজাইনটা চেঞ্জ করছো। আর আমরা ভাবি যে ভাই বাড়িটা তো এখনও হয়নি, একটু চেঞ্জটা করে দে বাবা, একটু সুন্দর হবে, 10% বেটার হয়ে যাবে, ইভেন তাতে যদি একটু 2 পয়সা বেশি যায় করুক। তো এই যে ডায়লেমাটা আর্কিটেক্টদের একটা নেভার এন্ডিং চেষ্টা যে একটা দারুণ করবো একটা কিছু, সেই আর্টিস্টিক ভিশন প্র্যাকটিক্যাল সিনারিওতে কাজটা করতে গিয়ে তার জন্য যে ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে, সেই পুরো ব্যাপারটা কন্ট্রাক্টর হ্যান্ডেল করে, ম্যানেজ করে। এবং তাকে ক্লায়েন্টকেও ম্যানেজ করতে হয়, ক্লায়েন্টের থেকে তাকে টাইম টু টাইম পেমেন্টটাও পেতে হবে, ঠিক আছে? এবং ক্লায়েন্টকেও অ্যালাইন থাকতে হয়, কারণ পুরো জার্নিতে একটা ভালো বাড়ি হতে গেলে না তার মাঝখানে ক্লায়েন্টের কাছে প্রচুর ফিড আসে যে কন্ট্রাক্টর যদি কিছু না পারে তারা বলবে এখন ড্রয়িং আসেনি, তারা হয়তো এখন দরকার নেই, সে তো ফাউন্ডেশনে আছে, কিন্তু সে বলবে আমার ছাদের ট্যাঙ্কের ড্রয়িংটা আসেনি বলে আমার ফাউন্ডেশন ডিলে হচ্ছে। এবার আমি তো সারাক্ষণ ক্লায়েন্টের পাশে বসে থাকতে পারি না, থাকে তো কন্ট্রাক্টর। তো ক্লায়েন্টকেও অ্যালাইন থাকতে হয় যে ভাই না যা হবে ঠিক আছে, দিচ্ছেন না আপনি ওনার সাথে কথা বলুন। এই অ্যালাইনমেন্টটা থাকলে আস্তে আস্তে কন্ট্রাক্টর যখন কনফিডেন্স পায় যে হ্যাঁ আর্কিটেক্ট সাহেব আমার হেল্প করছে। আমরাও আগে যখন ছোটো ছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট অ্যান্ড দ্য স্টার্ট আপ? আমরা যখন স্টার্টিংয়ে কাজ করতাম আমরা তখন পুরোটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখতাম, ভাই ফিগার গ্রাউন্ড রিলেশনশিপ, কম্পোজিশনাল হায়ারার্কি, হেড টু সিলিং রেশিও চেঞ্জ হচ্ছে কি হচ্ছে, কিন্তু তারপরে তার প্র্যাকটিক্যালিটি, ইজ অফ কনস্ট্রাকশন, মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি, আমি কিভাবে তার লেবার টিমটাকে কাজ করবে, সে শাটারিংটা করবে কী করে, তারপর শাটারিংটাকে বার করবে কী করে। আমি একটা বানিয়ে দিলাম একটা অদ্ভুত সুন্দর দেখতে স্কাল্পচার, কিন্তু তারপরে শাটারিংটা ভেতরে আটকে গেল, তাকে বের করতে হবে, আদারওয়াইজ তার লস হবে না। তো ইকোনমিক্সটা যদি একটা আর্কিটেক্ট না বোঝে, আর্কিটেক্টের এই যে এক্সপিরিয়েন্সড আর্কিটেক্টের সাথে একজন নভিস আর্কিটেক্টের ডিফারেন্সটা এটাই হয়, দ্য কন্ট্রোল ওভার দ্য ইকোনমিক্স অফ এ প্রজেক্ট, হুইচ ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। এই করতে করতে আর্কিটেক্টের পুরো জার্নিটা হয়। তো যাই হোক, তো প্রজেক্টটা ভালো করতে গেলে কিন্তু 3 জনকে অ্যালাইন্ড হতে হবে, ক্লায়েন্ট, আর্কিটেক্ট অ্যান্ড কন্ট্রাক্টর, কেউ কম না, সবাই। আমার এটা পার্সোনালি মনে হয় যদি ক্লায়েন্ট মানে খুব একটা না জানে সিস্টেমটা, তো তার একটা প্রজেক্ট কনসালটেন্ট হায়ার করা উচিত। দেখো, প্রজেক্ট কনসালটেন্ট একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে তুমি ভাবতে পারবে, কারণটা হচ্ছে বড় প্রজেক্টে বেশিরভাগই তুমি যদি রিয়েল এস্টেট ডেভেলপারদের দেখো বা যে কোনো যারা খুব লার্জ স্কেল প্রজেক্ট করছে, তাদের ডেফিনেটলি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট থাকে। হ্যাঁ, ম্যানেজমেন্ট কনসালটেন্ট না থাকলে কি হবে, কোঅর্ডিনেশন লেভেল হয় না। কিন্তু একটা সময় পর্যন্ত না আমাদের সোসাইটিতে এই যে স্থপতি, এটা স্থাপনার অধিপতি, মানে হি ইজ দি মাস্টার বিল্ডার। আর্কিটেক্ট বলতে আমরা যে মানে ব্রিটিশ মানে ইংরাজি শব্দের আর্কিটেক্ট আর আমাদের এখানকার স্থপতি, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু এখানে স্থপতি ওয়াজ দ্য হেড অফ কনস্ট্রাকশন, তারা কিন্তু সব কিছুর দায়িত্বে তারাই থাকতো। বেসিক্যালি আজকে যেটাকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে আলাদা করে দিই বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বলে আলাদা করে দিই, অ্যাকচুয়ালি যে কোনো স্থাপনার ক্ষেত্রে স্থপতির দায়িত্বে পুরোটাই থাকার কথা। তার আন্ডারে প্রয়োজনে একজন পিএমসি থাকতে পারে। এখন আমরা না অ্যাজ এ কমিউনিটি, আমাদের এখানে কনসালটেন্সি সিনারিওটা এমনই যে আমাদের যদি আমরা অ্যাকচুয়ালি পুরো প্রজেক্টের দায়িত্ব নেওয়ার জন্য যে ধরনের ফিজ হওয়া উচিত, যে ধরনের ম্যান পাওয়ার ইনভলভমেন্ট আছে, সেটা যদি আমরা চাই, তাহলে উই উইল স্টার্ভ টু ডেথ। কারণ কেউ এটা বুঝবে না। কারণ আমাদের তো আগে কনভিন্স করতে হয় যে ভাই আমরা করিটা কি, বাড়িটা সুন্দর করা ছাড়াও অনেক কিছু কাজ আছে। ফাংশনাল অপটিমাইজেশন, তোমার ক্লাইমেটোলজিক অ্যানালিসিস দিয়ে সেই বাড়িটা যাতে ঠিক থাকে। মানে আমরা গরমকালে বিছানায় হাত দিয়ে দেখলাম বিছানাটা গরম হয়ে গেছে, আমরা ভাবলাম এ তো সূর্যের দোষ। না ভাই, বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন ক্যান বি সাচ যাতে এই তাপটা তো আসবে, এটা আমরা জানি, সেটাকে অপটিমাইজ করতে পারি। আমার কোথাও একটা অন্ধকার জায়গা তৈরি হচ্ছে ঘরের মধ্যে। আজকে আমরা কতজন জানি যাদের প্রত্যেকের নিজের বাড়িতে অন্তত গোটা 4 জানলা আছে যেটা কোনোদিন তারা খুলতে পারে না। তো জানলাটা বানানোর সময় একটা খরচ তো আমি করেছি, কিন্তু জানলাটা খুলতে পারি না কেন? কারণ যখন জানলাটা ডিজাইন করা হয়েছিল তখন যিনি তার দায়িত্বে থাকুন, আর্কিটেক্ট হোক বা তখনকার এলবিএস হোক, আর্কিটেক্ট প্রবাবলি না, বেশিরভাগ ক্ষেত্রে কিছু সিভিল ইঞ্জিনিয়াররা একটা সময় পর্যন্ত মার্কেটে একটা বড় ভ্যাকিউম ছিল যেখানে আর্কিটেক্ট নেই, তারা কাজ করে এসছেন। এবার তাদের 4 বছরের পুরো কোর্সের মধ্যে একটা সেমিস্টারে
আর্কিটেকচার পড়ানো হয় এবং সেটাও আর্কিটেক্টরা পড়াতেন না, সিভিল ইঞ্জিনিয়াররাই পড়াতেন, তাহলে তাদের অবভিয়াসলি তার নলেজের একটা গ্যাপ তো থাকে, স্পেশালাইজেশনের তো একটা গ্যাপ আছে। আর আমরা সেখানে আমাদের স্ট্রাকচার অন্তত 4টে সেমিস্টার পড়েছি এবং আমাদেরকে স্ট্রাকচার কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা পড়িয়েছে। এক্ষেত্রে যাদবপুর, বি কলেজ, আইআইটি বা এই ধরনের আইআইটি রুড়কি, আইআইটি খড়গপুর, এদের একটা বেনিফিট আছে। আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্ট্রং, তো উই গট সাম গুড টিচার্স হু টট আর স্ট্রাকচার। তারপর তো প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে তো কনসালটেন্টদের থেকে আমরা কত কী শিখি, যে একটু আগে যে কথা বললাম, আরও ভালো ভালো কনসালটেন্টদের সাথে কাজ করেছি, খুব ভালো শিখেছি প্রত্যেকের থেকে। এখন তো মডার্ন এরাতে বাস্তু কনসালটেন্টও একটা ইন্টারফেয়ার করছে। বাস্তু কনসালটেন্ট না, ইন্টারফেয়ার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরাও না একটা সময় পর্যন্ত যেহেতু এটা আমাদের 1970-80 এর মধ্যে ছিল না, ওই টাইমে ছিল না, একদমই না। আমি একটুখানি সময় নিয়ে এই ব্যাপারটা বলি, যদিও আমার আগের কোয়েশ্চেনটা আনসার করা হয়নি, আমি ওটা ফেরত আসছি। বাস্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি নাট্যশাস্ত্রম থেকে স্টার্ট হয়েছে। প্রথম ডকুমেন্টেড করা হয়েছিল যে একটা জায়গার মধ্যে যে কুশীলবরা কোথায় দাঁড়াবে, তাদের ওই পজিশন থেকে একটা ছক করা হয়েছিল এবং এর পেছনে অত্যন্ত ডিপ রুটেড সায়েন্স আছে, যেটা আমাদের সিলেবাসে ছিল না। তো যা হয়, তুমি যদি কোনো জিনিস না জানো তাহলে মনে হয় যে জিনিসটা করা, এটার কোনো কাজ নেই। এবং এই না জানার সুযোগে বেশ কিছু আননলেজেবল লোক, তারাও জানে না, তারা বাস্তু কনসালটেন্ট হিসেবে মার্কেটে চলে আসে এবং তাদের কনসালটেন্সির বেশিরভাগ পার্টটাই ছিল যে এখানে যদি আপনি এটা করেন তো আপনার বউ মরে যাবে। ভাই, তুমি যত বড় সায়েন্টিফিক মাইন্ডের লোক হও, তোমার যদি কেউ একটা ভয় দেখায় যে তোমার বউ মরে যাবে, ছেলের অ্যাক্সিডেন্ট হবে, অমুক হবে, তমুক হবে, তুমি তো ভয় পাবে। তো তারা ওই সেই অক্ষয় কুমারের একটা কি মুভি হয়েছিল, ও মাই গড টাইপের, সে ভয় কি দোকান, ওই ভয় কি দোকান দিয়ে বাস্তুটা এখানে চলেছে বেশ কিছু বছর। তার ফলে মানুষের নোশনটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাস্তুর যে সায়েন্স, এটা আমাদের একটা এনশিয়েন্ট সায়েন্স। সেখানে একটা বাস্তু পুরুষ কল্পনা করা হয়েছে, তার মাঝখানে কোটিয়ার্ড দিয়ে, ক্লাইমেটোলজির সাথে তার কোথাও কনফ্লিক্ট নেই। আমরা বলি ব্রহ্মস্থান ইজ এ কোটিয়ার্ড। আমাদের ভাবো পুরোনো দিনের যে বাড়িগুলো হতো, এখনো তুমি সাউথ ইন্ডিয়ান টেম্পলগুলো গেলে ওটা পাবে, যে একটা গোপুরম দিয়ে আমি ঢুকলাম, ভেতরে একটা বড় কোটিয়ার্ড আছে, কোটিয়ার্ডের মাঝখানে একটা তুলসী মঞ্চ, আমাদের বাংলার আর্কিটেকচারে ছিল একটা তুলসী মঞ্চ, তার অগ্নিকোণে কিচেন, তার ঈশান কোণে ঠাকুরের জায়গা, তার বায়ু কোণে এমন জিনিস যেখানে হাওয়া তাড়াতাড়ি বার করে নিয়ে চলে যেতে পারে, এয়ার ফ্লো, তার লাইটস। এই প্রত্যেকটা জায়গার একটা সায়েন্টিফিক রিজন ছিল যে তুমি সূর্যের আলোটা তোমার কিচেনে পাবে, জার্মস কম থাকবে। তুমি যখন ঘুমোচ্ছ তখন তুমি সাউথ ওয়েস্ট কর্নারে মাস্টারটা ঘুমোচ্ছে, সেখানে মহিলাদের স্পেশালি হরমোনাল ডিফারেন্স হয়ে যায়। যদি বিবাহিত মহিলা সাউথ ওয়েস্ট কর্নারে থাকে তাহলে তার হরমোন ইজ কনজেনিয়াল টু বিয়ার চাইল্ড, ওয়ারাস যদি অবিবাহিত মহিলা থাকে তাহলে কিন্তু সেটা আবার উল্টো কাজ করবে। তো অনেক কিছু আছে সায়েন্স। আমরা আমাদের অসুবিধাটা হচ্ছে আমরা না যত দিন যাচ্ছে অ্যাজ এ সোসাইটি ভীষণ শ্যালো হয়ে যাচ্ছি, বুঝলে তো। আমাদের কোনো ডেপথ অফ নলেজের দিকে আমরা কেউ যেতে চাইছি না, কারণ শ্যালোনেস, এই বাবা এই লোকটা এত কিছু জানে, যে জানে না তার জন্য তো যে কিছু জানে না তার থেকে একটু বেশি জানলেও সে অনেক জানে। কারণ তুমি একটা মানুষকে জানে কি জানে না জাজ করছো তখনই যখন সে তোমার থেকে একটু বেশি জানে, তাই না? তার ফলে আমাদের এই জাজমেন্টের চক্করে না সবাই চাইছে আমি সব বিষয়ে স্পেশালিস্ট। আজকে আমরা প্র্যাকটিক্যালি অনেক বিষয়ে কথাবার্তা বলি যে বিষয়ে আমাদের নলেজ ভীষণ কম, রাইট, তাই না? কিন্তু আমরা এটা বলতে থাকি কারণ এটা সোসাইটি অ্যাকসেপ্ট করতে আরম্ভ করেছে। তাই আমাদের ডেপথ শুধু ইন্ডিয়া বলে না, কিন্তু এটা সমস্ত জায়গায় ওভারঅল একটা ডিগ্রেডেশন হচ্ছে, যার ফলে আজকে এআই আমাদের এরপরে কী হবে আমরা কেউ জানি না, একটা আনপ্রেডিক্টেবল জায়গায় যাচ্ছি। বাট লেট মি জাস্ট কাম ব্যাক টু ইয়োর অরিজিনাল কোয়েশ্চেন, যে একটা মানুষ যখন আমাদের কাছে তার একটা স্বপ্নের বাড়ি নিয়ে আসে, আমরা তখন তাকে কিভাবে তার স্বপ্ন অবধি পৌঁছানোর রাস্তা তৈরি করি। আমাদের কাজ তো সেটাই, যে আপনার স্বাদ আর সাধ্যের মধ্যে একটা মেলবন্ধন করা। আর লাফার্জের একটা অ্যাড ছিল, আপনার বাড়ি হোক আপনার পরিচয়, খুব সুন্দর একটা। ওই অ্যাডের কথাটা যে আপনার বাড়ি আপনার মতো হোক, সেই জায়গাটা করা। তার মানে একটা আর্কিটেক্টকে ভাবো, একই সাথে সাইকোলজিটাও বুঝতে হয়, মানুষটাকেও রিড করতে হয়। সে মুখে হয়তো বলছে যে আমার একটা 3 BHK লাগবে, ভাই সে কেন বলছে? কারণ তার পাস্ট এক্সপিরিয়েন্স তাকে অ্যাপার্টমেন্টের মতো করে বাড়িকে দেখতে শিখিয়েছে। সে তার নিজের বাড়ি বানাচ্ছে, সেটাকেও সে ভাবছে কিন্তু অ্যাপার্টমেন্টের মতো করে, বুঝতে পারছো? তার যে নোশনটা হচ্ছে আমার একটা কিচেন হবে, একটা ডাইনিং বেড লিভিং একসাথে হবে, 3টে বেডরুম হবে, 2টো অ্যাটাচ টয়লেট হবে। ভাই কে বলেছে তোমার এত কিছু দরকার? আগে তো তোমায় বুঝতে হবে যে তোমার দরকারটা কী, এবং সেই দরকারটা শুধু আজকের দরকার না, সেই দরকারটা বাড়িটা হতেই তো 3 বছর লাগবে। ডিজাইনের টেবিল থেকে বাড়িটা তৈরি হতে এদিক ওদিক করে সব কিছু গুছিয়ে ইন্টেরিয়ার করে 2-3 বছর তো টাইম লাগবে। 2-3 বছর তো টাইম লাগবে। সেই 2-3 বছরে তুমি কি সেম মানুষ থাকবে?
নিজেকে দেখো না, গত 5 বছর আগে তুমি যেখানে ছিলে, আমি যেখানে ছিলাম, আজকে সেখানে আছি। তাহলে হাউ ক্যান উই প্রেডিক্ট যে আমরা 5 বছর পরে ওখানে থাকবো, আমরা অন্য জায়গায় থাকবো? তো অল অফ আস হ্যাজ টু বি ফিউচারিস্ট। একটু আগে যেটা বলছিলাম, তো আমাকে ফিউচারটাকে কল্পনা করতে হবে যে আমি এই লোকটাকে সার্ভ করছি যাতে এ এবং অ্যাটলিস্ট এস নেক্সট জেনারেশন এই বাড়িটাকে অ্যাবান্ডন না করে দেয়। নয়তো তুমি একটা বাড়ি খুব শখে বানালে, কেন আমার ছেলে নাতি সবাই থাকবে, দেখা গেল তারা এডুকেটেড হলো এবং বিদেশে পাঠিয়ে দিল, ওই বাড়িটা একটা ভূতের বাড়ি হয়ে গেল, অথবা বিক্রি করে দিল, তাহলে তো বাড়িটা সাকসেসই হলো না, বাড়িটার যে এত ইনভেস্টমেন্ট লজিকই রইল না। বাড়িটা তখনই তোমার হবে যখন বাড়িটার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তুমি কিছু মেমোরি তৈরি করে যেতে পারবে। সেই সুযোগটা তোমায় দিতে হবে। বাড়িটাকে সেই ব্ল্যাঙ্ক ক্যানভাস হতে হবে যে ব্ল্যাঙ্ক ক্যানভাসটা তোমার যে অ্যাসপিরেশন, তোমার যে ভাবনা চিন্তা, তোমার যে লাইফস্টাইল, তাকে যেন সে একদম সুন্দরভাবে কামড়ে ধরতে পারে, মানে তার যেন একদম পারফেক্টভাবে তাকে যেন, মানে ওই সেই এলআইসির একটা লোগো ছিল না, হাত দিয়ে রক্ষা করে আসছে প্রদীপটাকে, যেন সেরকম হয়। সেটা করার জন্য তুমি যদি কাউকে একটা গিয়ে বলো যে ভাই আমার বাড়িটা ডিজাইন করে দিন, 1 সপ্তাহ লাগবে কি 1 মাস লাগবে, এরকমভাবে বাড়ি করা সম্ভব না। আমাদের ক্যারাটে করার সময় আমাদের যিনি মার্শাল আর্টের এরকম তো ক্লায়েন্ট তুমি পাও অনেকে। হ্যাঁ, ভয়ঙ্কর পাই, বিয়েতে বেশি পাই যে তারা এসে বলে যে প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কত টাকা নেন ডিজাইন করার জন্য। কোনো কিছু বললো না, কোনো কিছু না, মানে আপনি কত টাকা স্কোয়ার ফিট। মানে আমি বললাম দাদা আমি মুড়ি তো বিক্রি করি না, আমি কি করে এরকম বলে দেবো যে আপনার কি লাগবে, কত কি করবেন না জেনে আমি কীভাবে বলে দেবো। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা দেখেছি যে যাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমি সবচেয়ে সস্তায় কি পাবো, তারা বাড়ি করতে আসেনি, তারা মাথার ওপর একটা কোনো রকমের টিকে থাকার জায়গা বানাতে এসছেন। আগে তো বুঝতে হবে যে আপনি বাড়ি করতে চান সেটা বাঁচার জন্য না টিকে থাকার জন্য। টিকে থাকার জন্য বাড়ি করার জন্য সত্যি কথা বলতে আর্কিটেক্টের প্রয়োজন নেই। সে আপনি কোনো একটা লোকাল ড্রাফটসম্যানকে দিয়ে বলে দিন যে আমার বাঁদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, এটা মিস্ত্রি করে আসা কিছু করে দিন। আর্কিটেক্ট তো তখনই আসবে যখন সে আপনার লাইফস্টাইলটাকে এনহ্যান্স করবে। এটা ইটস লাইক বাইং আ বুক। তুমি দুভাবে বইটা দেখতে পারো, যে ফুটপাতে জিজ্ঞেস করলে বইটার দাম কত, 100 টাকা। তুমি ভাবছো 100 টাকার দাম, আর যে অ্যাকচুয়ালি বইয়ের কন্টেন্টটা নিয়ে ভাবছে, সে ভাবছে 100 টাকা দিয়ে আমি যেটা কিনবো সেই ভ্যালুটা দিয়ে আমার লাইফে যে ভ্যালু ইনক্রিজ হবে সেটা কত লাখ টাকা, কত কোটি টাকা। পারসেপশন, তাই না? আজকে যদি তুমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ো, আজকে যদি তুমি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল পড়ো, আজকে যদি সাইকোলজি অফ মানি পড়ো, এই বইগুলোর দাম কত? দ্য কন্টেন্ট যেখান থেকে তুমি যেটা এনরিচড হয়েছো তার যে ভ্যালু, তার রেসপেক্টে দিস ইজ লাইক মানে ফ্রি, ফ্রি। তো সেরকমই তোমার বাড়ি যদি একটা সুন্দর হয় না, তোমার ভালো থাকা, তোমার মাইন্ডটা শান্ত থাকা, ভালো থাকা, ক্রিয়েটিভ থাকা, আনন্দে থাকা, এর কোনো প্রাইস হয় না। এর কি প্রাইস দেবে তুমি? তোমায় যদি বলি তোমার হ্যাপিনেসের কত প্রাইস, তুমি কি করে বলবে তোমার কত রেট হবে? এরকম ধরাই বলা যায়। কিন্তু পয়েন্টটা হচ্ছে আমাদেরকে তো একটা সোসাইটির মধ্যে থাকতে হবে, তাদের একটা বেঞ্চমার্কও দরকার। তাদের দিক থেকে দেখতে গেলে তারা যে কম্পেয়ার করবে, কী দিয়ে কম্পেয়ার করবে? দেখো আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো একটা মানুষ কতটা জানে বা কতটা জানে না সেটা জাজ করার জন্য আমরা যে ইয়ার্ডস্টিকটা ব্যবহার করি অভিষেক, সেটা কিন্তু এমন একটা ইয়ার্ডস্টিক যেটা আমি মাপতে পারবো। মানে তুমি কতটা জানো সেটা আমি তোমার ভাষা দিয়ে বুঝছি, তোমার জেস্চার দিয়ে, তোমার ব্যবহার দিয়ে বুঝছি। অনেক ক্ষেত্রে তোমায় কত ভালো ইংরাজি বলো তার উপর বেস করছে তুমি কত বিদ্বান, তাই না? তো আমি তো সেটা দিয়েই দেখবো যেটা আমি তোমায় মাপতে পারছি। সিমিলারলি এখানে তারা তো তাদের কাছে মাপার ইয়ার্ডস্টিকটাই নেই। তা বেশিরভাগ আমাদের এই অঞ্চলের বেশিরভাগ ক্লায়েন্টের কাছে একটা ভালো আর্কিটেকচারকে ডিফাইন করার সুযোগটাই নেই। ফর্চুনেটলি এখন ইউটিউবে কিছু ভালো ভালো চ্যানেল আছে যারা কিছু ভালো ভালো প্রজেক্টকে কভার করছে, এবং সেখানে তারা দেখছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলোয় কথা বলছি, যে একটা মেটেরিয়ালের যদি তার ইনহেরেন্ট ক্যারেক্টারকে আমি কোথাও অনেস্টলি প্রকাশ করতে পারি, একটা ব্রিককে ব্রিকের মতোই দেখালাম, একটা কংক্রিটকে কংক্রিটের মতোই ছেড়ে দিলাম, এবং শুধুমাত্র এক্সপেন্সিভ দামি দামি মেটেরিয়াল দিয়ে সুন্দর করলাম না, সুপারফিশিয়ালি লিপস্টিক মাখিয়ে কাউকে সুন্দর করলাম না, সেটা ভেতর থেকে একটা সুন্দর বাড়ি তৈরি হলো। তার হেড টু সিলিং রেশিও চেঞ্জ হচ্ছে, তুমি যখন ঢুকছো একটা ওয়াও ফিলিং তৈরি হচ্ছে, বাড়িটা বোরিং হয়ে যাচ্ছে না দুদিন থাকার পরে। বাড়িটা প্রত্যেকবার তোমার বাড়িতে কেউ এলে তুমি নতুন করে দেখতে পাচ্ছ, দুটো লাইট নিভিয়ে দিলে ওদিকে দুটো লাইট জ্বালালে বাড়িটার রূপ পাল্টে যাচ্ছে, তোমার মুড অনুযায়ী তুমি বাড়িটাকে চেঞ্জ করতে পারছো। এই ঘরে আজকে না থেকে একটুখানি দরজাটা খুলে দিলে অন্যরকম লাগে। এই যে ব্যাপারগুলো, এই যে ফিলিংসগুলো, আমাদের ফিলিংস নিয়ে কাজ করতে হয়। এটা ওই ফিলিংসের মধ্যে যেই তুমি ঢুকবে তখন একটা বাড়ি সুন্দর হতে আরম্ভ করে। তার ফলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম কাজ আমাদের যেটা হয়, যিনি ক্লায়েন্ট আসেন তাকে বোঝানো যে আপনার কি প্রয়োজন। ইটস লাইক তুমি যদি এসে আমাকে বলো যে অভিষেক আমার এই চাই,
তার মানে তুমি লাইক তুমি ডাক্তারকে গিয়ে বললে যে আমাকে এই ওষুধ দিন, তাহলে ভাই ডাক্তারের কাছে এসছো কেন, ফার্মাসিস্ট থেকে নিয়ে নাও, তাই না? তো যখন তুমি আসছো তখন প্রফেশনাল যে তার সারা জীবনটা ওই সাবজেক্টকে দিয়ে দিয়েছে, সে যেভাবে দেখতে পাচ্ছে তোমাকে, সে যেভাবে তোমার অ্যাসপিরেশন দেখতে পাচ্ছে, যেভাবে তোমার স্বপ্নকে দেখতে পাচ্ছে, অতটা স্বপ্ন তুমি নিজেও দেখতে পাচ্ছ না। তুমি তো স্বপ্ন তৈরি করার জন্য কোনো কারিগরকে দিচ্ছ। তো যার স্বপ্ন তৈরি করার ক্ষমতার উপর তোমার ভরসা থাকবে, তোমাকে কাজ তার দিকে দিতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার মানে তুমি কাউকে 1 টাকা দিলে না 5 টাকা দিলে, ইভেনচুয়ালি গিয়ে 10 বছর পরে 20 বছর পরে গিয়ে তোমাকে ওই 4 টাকাটা বেশি যদি কেউ দিয়ে দেয়, দিয়ে বলে বাড়িটা সুন্দর করে দেখাতো, পারবে? না, পারবে না। একটা প্রশ্ন, মানে এটা আমার একটা কিউরিওসিটি থেকে আসছে, তুমি এটা বলছো, এরকম প্রচুর আর্কিটেক্ট আছে। দেখো, সবাই তো তোমার মতন স্টোরি টেলার হতে পারবে না, সবার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, সেই আর্টিস্টিক ট্যালেন্টটা নেই। অনেকে আছে যারা কিন্তু, যাদের কাছে যখন ক্লায়েন্ট আসছে, যখন ক্লায়েন্ট বলছে যে আমি কত টাকা নেবে, ও বলেই দিচ্ছে যে আমাকে এই সাইট প্ল্যান করার জন্য এত টাকা লাগবে, এই ডিজাইন করার জন্য এত টাকা লাগবে। ইউ আর এক্সেপশনাল, তোমরা বেঞ্চমার্ক করছো। মানে তুমি যে আর্কিটেক্টদের নামগুলো বললে, তারা সব বেঞ্চমার্কিং করেছে। তাদের এক একটা আর্কিটেক্ট যা যা ডিজাইন তারা করেছে, প্রত্যেকটা সারা জীবন ইতিহাসের পাতা থেকেও চলে যাবে, ঠিক আছে? তোমরা সেইভাবে ওটাকে কনসেপচুয়ালাইজ করো। কিন্তু প্রচুর প্রফেশনাল আছে যারা এটাকে একটা ফ্রিল্যান্সিং ধরছে, বিকজ তাদের কাছে সেই ক্রিয়েটিভ থট প্রসেসটা নেই। তারা ক্লায়েন্ট যা বলছে সেটা তারা ডেলিভার করে দিচ্ছে। তাহলে তারা কি হলো? তাহলে তারা কিন্তু সার্ভিস প্রোভাইডার হলো। সার্ভিস প্রোভাইডার। জিনিসটা বোঝো, হ্যাঁ। তুমি যখন কোনো আর্কিটেক্টের কাছে যাচ্ছ, তারা হাউস বানালো, তুমি হোম বানালো তুমি না। না হাউস, হোম, বিল্ডিং, স্কুল যাই বানাও না কেন, দ্য অ্যাপ্রোচ শুরু থেকেই কিন্তু আলাদা হচ্ছে। কি, আর ইউ গোয়িং টুয়ার্ডস দ্য সার্ভিস প্রোভাইডার, যে তুমি যা বলছো সেটা করে দেবে, নাকি ইউ আর গোয়িং টু এ কনসালটেন্ট যে তোমাকে সঠিক পরামর্শ দেবে? তার জন্য তো এবার এআইও চলে আসছে, বলে দিলেই হয়তো ডিজাইনগুলো বানিয়ে দেবে। আমরা খুব প্রথম দিকে যখন এআই এর নিয়ে হচ্ছিল, আমরাও খুব টেনশনে ছিলাম, কিন্তু ইভেনচুয়ালি আমরা এখন নিজেরা এআই নিয়ে অনেকক্ষণ সময় কাটানোর পরে বুঝতে পারছি যে দেরি আছে। কারণ আমাদের যে হিউম্যান থট প্রসেস আছে না, দেখো এই দেরি আছে, এটা নাভাল রবিকান্ত 6 বছর আগে বলেছিল যে এটা 25 বছর দেরি আছে, এখন বলছে 10 বছর দেরি আছে। তো ইট ক্যান চেঞ্জ, কারণ এখন সত্যি কথা বলতে এই এআই এর ডেভেলপমেন্টের স্পিডটা আমরা কেউ অ্যাসেস করতে পারছি না, কারণ মেশিন লার্নিংটা অনেক টাইম নেবে। এটা মানে কি বলবো, বিলিয়ন্স অফ ডেটা পয়েন্ট একসাথে তারা হ্যান্ডেল করছে, তো তাই কি হবে প্রেডিক্ট করা মুশকিল। তবে হ্যাঁ, কিছু কিছু প্রফেশন যেগুলো হ্যান্ডস অন কাজ, রোবোটিক্স দিয়ে আমাদের মতো জায়গায় যেখানে লেবার্স আর স্টিল সো চিপ, অনেক বেড়েছে, স্টিল সো চিপ, ইট ইজ ইকোনমিক্যালি নট ফিজিবল যে তুমি একটা ক্যাম্প সিস্টেমে কম্পিউটার এডেড ডিজাইন অ্যান্ড কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং করে একটা প্রজেক্টকে দাঁড় করিয়ে দেবে। পসিবল না, তোমাকে হিউম্যান এরার্স নিয়ে চলতে হবে। নাও একটা আর্ট, তুমি এআই দিয়ে একটা আর্ট জেনারেট করো, আর্টের অ্যাসেসমেন্ট এআই ক্যান ডু মাচ বেটার, কারণ সে তার 1000টা প্যারামিটারে তোমাকে গাইড করতে পারছে। একটা আর্কিটেকচারকে অ্যাসেস সে করতে পারবে। নতুন ক্রিয়েটিভ প্রসেসের থ্রু আসা মানে হচ্ছে সে নতুন কিন্তু কিছু করছে না। হোয়াট এআই ইজ ডুইং ইজ সিনথেটিক ক্রিয়েটিভিটি, মানে তার কাছে পাস্টে যা যা কিছু হয়ে গেছে তার একটা রেফারেন্স ফ্রেম থেকে সে একটা প্রবাবিলিটি করছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রত্যেকটাই এই জিনিসটাই করছে যে আমি এর আগে যা মডেলগুলো আছে তাই মডেল থেকে আমি একটা প্রেডিকশন মেকানিজম করছি, ইটস লাইক এ স্ট্যাটিস্টিক্স। এবং প্রম্পটটা এক্স্যাক্টলি তাই। সবার আগে তো বলতে হবে তুমি কি চাও। আমরা কজন জানি যে আমরা কি চাই? আমার ক্লায়েন্টকে তো আমাকে আগে প্রথম 2-3টে সিটিংয়ে তো ট্রেন করতে হয় যে ওনার কি চাওয়া উচিত, বুঝতে পারলে? এবার তুমি যখন কোনো একটা সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাকে ট্রিট করছো, হুইচ উই ডোন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। যদি সার্ভিস প্রোভাইডার চাও যারা ওই কত টাকা স্কোয়ার ফিট, 50 টাকা স্কোয়ার ফিট, 100 টাকা স্কোয়ার ফিট করে ফেললাম, তাদের কাজ হচ্ছে তুমি বললে 3 BHK সে কাল থেকেই ড্রয়িং করতে শুরু করে, সঙ্গে সঙ্গে ড্রয়িং শুরু হয়ে যাবে। মানে বলবে আমি আপনাকে ফার্স্ট স্টেজ দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। আর এখন তো কিউআর কোড নিয়ে পকেটে ঘুরছে, বার করে দিয়ে বলবে যে এক্ষুনি পাবেন, আর এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে। আর এখন আমাদের কিন্তু আমরা তো প্রথম তো বলি যে আজকে আপনি বাড়ি চলে যান, হ্যাঁ আপনি আজকে কাজটা করেছেন, বলেছেন, আমার সাথে কথা হয়েছে, আমি 2-4টে কথা বললাম, আপনি এটা নিয়ে 2 দিন ঘুমান, ঘুমালে আপনার মাথায় কিছু বুদ্ধি আসবে। তো একটা রেফারেন্স ছবি দিলাম 2-1টা স্পেসের, সেই ছবিটা নিয়ে আপনি ভাবুন আপনার এরকম লাগবে না এরকম, আপনার গোলাপ ফুল পছন্দ না জুঁই ফুল পছন্দ, আপনি কমিউনিস্ট না ক্যাপিটালিস্ট। এই যে রাইট উইং লেফট উইং, এই প্রত্যেকটা অ্যাসপেক্ট একটা মানুষকে তার নিজেকে চিনতে হেল্প করে।
যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে চিনতে পারছো তোমার অ্যাকচুয়াল কি প্রয়োজন তুমি আমাকে বলতেই পারবে না। তো আমাদের, এবং তুমি খুব বেশি হলে ওই অবধি বলতে পারবে যে তোমার কি প্রয়োজন। তারপরে আসে আমাদের কাজ, যেখানে আমি সুশ্বেতা আমরা একসাথে যখন ব্রেনস্টর্ম করি, আমরা নিজেদের মধ্যে কত ঝামেলা করি তোমার প্রজেক্ট নিয়ে, যে তুমি বলছো এরকম, আমি বলছি না না, আরে আজকে তুমি এটা দেখছিস, আজ থেকে 4 বছর পরে যখন ওর ছেলেটা বড় হবে তখন কোথা থাকবে। তারপরে বয়স্ক বাবা মার জন্য একটা ঘর নিচে রাখা আছে, আচ্ছা তারা কতদিন বাঁচবে প্রেডিক্টেবল, ততদিনে ওর ছেলের কি বিয়ে হয়ে যাবে, তার কি ছেলে হয়ে যাবে। তো এই যে পুরো সিকোয়েন্স প্রত্যেকটা, এবং এটা স্পেসকে ম্যানেজ করা, মানে অপটিমাইজ করা, মানে দেখো অপচয় করতে চাইলে তো যা ইচ্ছে করে দেওয়া যায়। আজকে বেশিরভাগ আমাদের কলকাতা তুমি যদি সিনারিওটা দেখো, দ্য মেজর পার্টে একটা অ্যাফ্লুয়েন্স সোসাইটি আছে যাদের কাছে ইট ডাজেন্ট ম্যাটার তুমি কি করতে চাইছো, কর দো ইয়ার, কাল টুট দেঙ্গে, ভেঙে একবার ভেঙে আরেকবার করে দেবো, কোনো অসুবিধা নেই। দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। সেখানে এক্সপেন্সিভ মেটেরিয়াল, আজকে আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে কিছু একটা দেখলাম, কালকে আমার লিভিং রুমে ওটা চাই, পরশু আমি জাপানে গিয়ে একটা কিছু দেখলাম, সেটা আমার আজকে বেডরুমে চাই। তো এই জিনিসগুলোর তো কোনো এন্ড নেই। এটাই তো তুমি তো ইন্টেরিয়ার প্রতি মাসে একবার করে চেঞ্জ করতে পারো, কারণ প্রতিদিন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, প্রতিদিন আমরা নতুন নতুন মেটেরিয়াল হচ্ছে। ডাক্তারদের কাছে যেমন ফার্মাসির বিভিন্ন এজেন্টরা আসেন না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা, আমাদের কাছে সব সময় বিভিন্ন রকমের মেটেরিয়াল নিয়ে লোকজন আসে। বেশিরভাগ আর্কিটেক্ট, ইন্টেরিয়ার ডিজাইনাররা স্পেশালি, আমরা না কোথাও না কোথাও এই সোসাইটির চাপে কোথাও একটা মেটেরিয়ালের যেন একটা এজেন্ট হয়ে উঠছি। আমরা নতুন নতুন দামি দামি মেটেরিয়াল ব্যবহার করার দিকে যাচ্ছি, তারা তোমাকে বিভিন্নভাবে ইনসেন্টিভাইভ করার চেষ্টা করছে। খুব কম আর্কিটেক্ট আছে যারা এখনও তাদের এথিক্যাল জায়গাটাকে ধরে রাখতে পেরেছে। এই ফোর্সের কাছে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট, কারণ ধরে রাখা মানে তোমার সার্ভাইভাল ইজ ইন কোয়েশ্চেন না। তো সেখানে থেকে দাঁড়িয়ে আমি যদি আজকে একটা কোটা স্টোন তোমাকে সাজেস্ট করি, একটা খুব সস্তার গ্রানাইট, একটা ব্ল্যাক স্টোন, একটা কাডাপ্পা স্টোন সাজেস্ট করি, নোবডি ইজ গোয়িং টু গিভ মি এনি ক্রেডিট। কোনো ব্র্যান্ড আমাকে বলবে না দেখুন অভিষেক বাবু খুব বড় আর্কিটেক্ট, সুশ্বেতা ম্যাডাম দারুণ কাজ করছেন, কেউ বলবে না। কিন্তু একটা দামি টালি যদি আমি লাগিয়ে দিই তোমাকে, একটা খুব দামি টালি বা একটা দামি একটা ওয়াল ক্ল্যাডিং এর মেটেরিয়াল, তারা কিন্তু তোমার সুখ্যাতি করবে। কেন? তারা জানে তোমার কাছে নতুন ক্লায়েন্ট এলে তার থেকে আবার তারা বিজনেস পাবে। তো এই পুরো সিস্টেমটা না অ্যাকচুয়াল পরামর্শদাতাকে কোথাও একটা সাইডলাইন করে দেওয়ার চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে থেকে অ্যাকচুয়ালি তোমার কি প্রয়োজন, তুমি এসে বললে আমার একটা মিষ্টি ওষুধ চাই, আর আমি তোমাকে স্যাটিসফাই করার জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে মিষ্টি ওষুধ দিলাম, এটা কিন্তু আমাদের প্রফেশনের সাথে এথিক্যালি ঠিক কাজ করা হচ্ছে না। সেখানে কোথাও কোথাও আমাকে তোমার সাথে ঝগড়াও করতে হবে, বলতে হবে যে চাইছেন কিন্তু এটা আপনার জন্য ঠিক না। তো সেইটাই এবার কাজ করতে করতে তোমার কনফিডেন্সটা বাড়ে। শুরুতে যখন কাজ করতাম ক্লায়েন্ট যা বলতো, তুমি যেটা বললে যে ক্লায়েন্ট গড, তো ওরকমভাবে ফরচুনেটলি আমরা কখনো ট্রিট করিনি। কিন্তু যেহেতু আমি কানবিন্দে স্যারের সাথে কাজ করেছি, সুশ্বেতা সুধীর ভোরা এক জায়গায় কাজ করেছি, খুব ভালো জায়গায় কাজ করেছি, আমরা জানি যে আর্কিটেক্টের রোলটা এতটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা এমনি যাদের প্রত্যেকে এমনি কষ্ট করে 5 বছর 10 বছর করিনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ আছে আমরা দেখেছি, তারা হ্যাঁ বলেছে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে। তাদের হয়তো ফিনান্সিয়াল সাকসেস রেশিওটা আমাদের থেকেও অনেক স্ট্রং। তাদের হয়তো অফিসের লোকেশন, অফিসের ডেকোরেশন এবং অফিসের লোক সংখ্যা এবং চারপাশে স্থাবকের সংখ্যা, যারা ইনি আমাদের ভগবান বলে ওঠার লোকের সংখ্যা অনেক বেশি। একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে এই যে ক্লায়েন্টের সঙ্গে যখন ইন্টারাকশন হচ্ছে, তোমার একটা আইডিয়া থেকে শুরু হচ্ছে, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যখন তো একটা ফিজিক্যাল স্ট্রাকচারে কনভার্টেড হচ্ছে, এর যে খুশি, এইটা কিভাবে তুমি পারসিভ করো, মানে কি করে করো? এইটা তুমি যেটা বললে এটা আমাকে ইমোশনাল করে দেবে, কারণ আই নো মাই এবিলিটি। আমি আর্কিটেকচার ছাড়া অন্য আরও অনেক কিছু করতে পারতাম। আমার অনেক ইনফ্যাক্ট তুমি করছো, তুমি ওয়ান ওয়ে ইউ আর এ পোয়েট, ইউ আর অ্যান অথর, ইউ আর এ টিচার, ঠিক আছে? মানে দেখো এই প্রত্যেকটাই কিন্তু তুমি হেল্প করছে তোমাকে, সব কিন্তু আর্কিটেকচার এবং ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যেই হেল্প করছে, কারণ এটা না একে অপরের পরিপূরক। মানে আমার আর্ট প্র্যাকটিসটা আর্কিটেকচারকে হেল্প করে, আর্কিটেকচারটা আর্টকে ইনফ্লুয়েন্স করে, কবিতা আমার ভাবনা চিন্তাকে পরিষ্কার করতে হেল্প করে, ফিল্টারেশন করতে হেল্প করে। এটা প্রচণ্ড দরকারি ব্যাপার, কারণ এই ক্রিয়েটিভিটিটা কোথাও, কারণ দেখো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর্কিটেক্ট হিসেবে যখন আমরা কাজ করছি, সেখানে তোমার ক্রিয়েটিভ ফ্রিডমটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য মার্সি অফ দ্য ক্লায়েন্ট। আর তুমি কিন্তু ডিফারেন্সিয়েট করছো নিজেকে উইথ আদার আর্কিটেক্ট। এই তোমার যে এবিলিটি অফ ক্রিয়েটিভনেস, এই যে স্টোরি টেলিং এবিলিটি, এটা কিন্তু সবকটা আর্কিটেক্টের থাকে না, তোমার মধ্যে এটা ইনহেরিটেড ছোটবেলা থেকেই ছিল। দেখো খুব ভালো ভালো আর্কিটেক্ট আমাদের এখানে আছে বেঙ্গলে, ভালো ডিজাইনার আছে, কিন্তু আমরা না বেশিরভাগ বাংলার আর্কিটেক্টরা
আমরা উই আর ভেরি ভেরি পুয়ার অ্যাট মার্কেটিং। ফলে আমরা যে ভালো কাজ করি এটা জানি না কেউ, এটা কেউ জানি না। কারোর কোনো ভালো কাজ করতে হলে সে কোথাও ব্যাঙ্গালোর থেকে বোম্বে থেকে নিয়ে আসে। আমাদের যেটা মনে হয় যে এখানে বেশ কিছু প্রজেক্ট আছে যেখানে বড় বড় প্রজেক্ট আমরা গিয়ে তাদের অ্যাকচুয়ালি বিদেশি আর্কিটেক্ট, আমি নাম করব না কারণ তারা খুব বড় বড় আর্কিটেক্ট এখন, তারা যখন কাজ পেয়েছিল তাদের অফিসের পরিমাণটা আমাদের অফিসের থেকে ছোট অফিস ছিল, কিন্তু তাদের লোকেশনটা অন্য জায়গায় ছিল, বিদেশি ছিল বলে দে আর সেলিব্রেটেড লাইক এনিথিং। তো ওই বলে না ড্রেস অ্যান্ড অ্যাড্রেস দে ম্যাটার্স আ লট। তো এই ক্রিয়েটিভ ফিল্ডে যদি আমরা নিজেদেরকে আর্কিটেক্ট ভাবি এবং আর্টিস্ট ভাবি, সেক্ষেত্রে কিন্তু উই আর ফর্চুনেট টু হ্যাভ ইনটু আ প্রফেশন যেখানে এই এক্সপ্লোরেশনটা আছে, যেটা তুমি প্রশ্নটা করলে। যখন আমরা এত কিছু স্ট্রাগল, অ্যাবস্ট্রাক্ট থেকে ফিজিক্যাল স্ট্রাকচার যখন তৈরি হয় না অভিষেক, যখন তৈরি হয় যে আমাদের আঁকা কোনো একটা লাইন, যখন আমি ইভেনচুয়ালি গিয়ে দেখি যে একটা সাইটে রয়েছে, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না, এত বড় একটা সাইট, হেঁটে যেতে 15 মিনিট লাগবে, এর যে কি খুশি, এর যে কি আনন্দ, এই আনন্দ কোনোভাবে কোনো পয়সা দিয়ে কোনোদিন কিনতে পারা যাবে না। তুমি যখন দেখছো যে তুমি একটা লাইন টেনেছিলে, টানতে গিয়ে মনে হয়েছিল না এটা এখানে ভালো লাগবে না, একটু অন্যরকম করে দিই, এবং তুমি অন্যরকম করলে এবং সেটা সাইটে ওরকম হলো, এই জিনিসটা কিন্তু একটা আলাদা খুশি দেয়। এইখানে প্রাপ্তি বলতে কিন্তু এইটা বোঝায়। হ্যাঁ, মানে সাকসেস বলতে এক একজনের কাছে সাকসেসের ডেফিনিশন তো এক এক রকম। তুমি বলতে পারো অভিষেক তুমি সাকসেসফুল, হ্যাঁ আমার বাড়ির লোকেরা তাই মনে করে যে আমি সাকসেসফুল, যে আমরা যেই জায়গা থেকে এসেছিলাম অন্তত সেই জায়গা থেকে আমরা অনেক বেটার আছি, রাইট। কিন্তু সাকসেসের পরিভাষাটাও তো তোমার সাথে সাথে চেঞ্জ হয়। তুমি তো স্ট্যাটিক একটা গাছ নও, তুমি তো জায়গায় বিভিন্ন তোমার মেন্টাল স্পিয়ারটা, যেটা মেন্টাল স্কেপ, মাইন্ডস্কেপ, সেটা তো চেঞ্জ হচ্ছে। আমার পার্সোনালি মনে হয় মানে তোমাদের প্রফেশনটাকে দেখে যে হয়তো আউটসাইডাররা এটাকে ভাবতে পারে যে ইটস অ্যাবাউট ব্রিক্স অ্যান্ড বাজেট, কিন্তু তোমরা দেখো এটাকে হয়তো একটা ইমোশন, একটা স্টোরি, একটা এক্সপিরিয়েন্স বিটুইন দি স্পেসেস। তোমরা এটাকে অন্য আমরা একটা কাহিনী দেখি, দেখো, আমরা একটা চিত্রনাট্য। কেউ হয়তো যখন তুমি তোমার বাড়িতে যখন ঢুকছো, ইফ আই ক্যান কন্ট্রোল ইউর ইমোশনাল কোশেন্ট অফ দ্যাট এন্টায়ার জার্নি, রাইট। তুমি যখন ঢুকছো তখন কিরম ফিল হচ্ছে, যখন ঢুকে ব্যাগটা রাখলে তখন কেমন, জুতো পরার জন্য বসতে পারলে কিনা, কলিং বেল বাজালে কিচেন থেকে কেউ ছুটে আসবে তার ডিস্টেন্স কতটা, আবার দরজা খুললে কিচেনে যখন কেউ নিজের বাড়ির পোশাকে আছে সেটা ভিজুয়ালি আটকাতে পারছি তো। এই যে ছোট ছোট জিনিসগুলোকে অপটিমাইজ করার যে আনন্দ, অদ্ভুত ব্যাপার। অ্যাপার্টমেন্ট ডিজাইন করতে গেলে একরকমভাবে ভাবতে হয়, বাড়ি ডিজাইন করতে গেলে তো একরকম আরেক রকম ভাবতে হয়। আমি যেটা বলছিলাম যে আমাদের ক্যারাটের সেন্সেই আমাদের বলতেন যে সবচেয়ে ডিফিকাল্ট বেল্ট হচ্ছে হোয়াইট বেল্ট, কারণ ব্ল্যাক বেল্টার সবাই মনে করে ব্ল্যাক বেল্ট ইজ দ্য এন্ড অফ কারাটে, কিন্তু ব্ল্যাক বেল্টে ইটস এ কিউ, ফার্স্ট কিউ 10th কিউ থেকে আমরা ব্ল্যাক বেল্টে গেলাম, দেন ডান শুরু হয়। অ্যান্ড ব্ল্যাক বেল্ট হচ্ছে তোমার শেখার শুরু। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে গেছিলাম তখন আমাদেরকে বাড়ির ডিজাইন করতে দিয়েছিল, এবং আমরা যখন এখন আমার থিসিসও আমি বাড়ির ওপর করেছি, কিন্তু যখন এখন আমরা বাড়ি করতে যাচ্ছি দেখছি বাড়ি করা, আমরা যে এই ধরো প্রায় 20-30 লাখ স্কোয়ার ফিটের বড় বড় কাজগুলো করছি না, তার থেকেও একটা সিঙ্গেল মানুষের বাড়ি করার ইজ মোর ডিফিকাল্ট। কারণ নাও ইউ ক্যান আইডেন্টিফাই দ্য ইউজার, যেখানে তুমি ইউজারকে দেখতে পাচ্ছ না সেখানে কিন্তু তুমি একটা ইমাজিনারি রিপোর্টের মতো না, একটা অমুক অ্যাক্সিডেন্টে এত লোক মারা গেল, ইউ ডোন্ট গেট দ্যাট ইমোশন। তুমি তখন একটা নাম্বার দেখো যে ভাই 10,000 লোক মারা গেছে কি 500 লোক মারা গেছে। যখন কারোর একটা নাম দিয়ে আসে না, অমুক তরুণী মারা গেছেন, তখন তোমার ভেতরে কোথাও একটা বিবেক জাগে। এই যে ইমোশনাল জাম্প, এটা একটা রেসিডেন্সে যেভাবে হয় সেটা অন্য কোনো বড় প্রজেক্ট এরমভাবে হয় না। ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল। স্কুল আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমরা প্রচুর স্কুল করি, প্রচুর, মানে আমাদের এখানকার সবচেয়ে বেশি স্কুল হয়তো আমরাই করেছি ইন টার্মস অফ নাম্বার। ভালো স্কুল আরও আমার অনেক 2-1জন সিনিয়ররা ভালো স্কুল বানাচ্ছেন, খুব ভালো বানাচ্ছেন। আমরা এবং তুমি যেটা বললে, আমার একটা সুপার পাওয়ার আমি মনে করি আমার লার্নিং অ্যাবিলিটি। আমি আমার পিয়ার্সদের থেকে শিখি, আমার সিনিয়রদের থেকে শিখি, আমার জুনিয়রদের শিখি, আমি মিস্ত্রিদের থেকে শিখি, আমি কারোর থেকে শেখার সুযোগ ছাড়ি না। লার্ন অ্যান্ড আনলার্ন, এটা হচ্ছে প্রসেস। আজকের দিনে সবাই সারাক্ষণ মোবাইলে ডিস্ট্র্যাক্টেড হয়ে আছে। সেম ইনস্ট্রুমেন্ট যেটা তোমার ডিস্ট্রাকশনের কারণ, সেটা তোমার কাছে একটা ডিকশনারি, একটা অপরচুনিটি টু লার্ন। তো এই সুপার পাওয়ারটা আমি এক্সপ্লোর করি এবং আমি খুব এনজয় করি। কারণ স্কুল যখন আমরা একটা ডিজাইন করছি না অভিষেক, তখন একটা স্কুল ডিজাইন কত জনকে ইনফ্লুয়েন্স করবে, কত বছর ধরে পাবো, তাই না? তো এই আর কি মজার জার্নি। এইটা মানে আজকের এই কনভারসেশন থেকে যেটা আমার মনে হচ্ছে যে তোমরা একমাত্র প্রফেশনাল যারা সূর্যের সঙ্গে
আর্কিউ করতে পারো, বিকজ অনেক ক্লায়েন্ট তোমাকে বলবে যে আমার কোর্টিয়ারে সানলাইট চাই, কেউ বলবে যে আমার চাই না, আমার ডার্কনেস চাই। তো ইউ হ্যাভ টু প্লে উইথ সান। ইউ আর ভেরি ফর্চুনেট। সবাই কিন্তু এটা ফর্চুনেট না, হয় না। আমি তোমাকে একটুখানি ডিফাই করি এখানে। হ্যাঁ। অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি কিন্তু প্রত্যেক প্রফেশনে আছে। চার্টার অ্যাকাউন্টেন্টকেও তার ক্লায়েন্ট বলে কি মুঝে ইসসে ज़्यादा ট্যাক্স नहीं भरना है। সে প্রপার প্রফেশনাল, যে তাকে গাইড করবে যে বস এটা আপনার দরকার। না, সেটা তো কিন্তু আছে। আমরা ফর্চুনেট। হ্যাঁ। সেটা কেন? সেটা ইন্টারেস্টিং। দেয়ার আর 4 প্রফেশনস, হ্যাঁ। অনলি 4 প্রফেশন যেটা রেকগনাইজড। একটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট, একটা হচ্ছে অ্যাডভোকেট অর সলিসিটর, আর একটা হচ্ছে ডক্টরস আর আর্কিটেক্ট। নাও এই যে তিনজন আছে না, এরা তিনজনই নেগেটিভ প্রফেশন। মানে তুমি যখন বিপদে যাও তখন ডাক্তারের কাছে যাও, রোগ হলে বিপদে পড়লে উকিলের কাছে যাও। অ্যাকাউন্টেন্টটা মাঝখানে, মানে তুমি ফেসে না যাওয়ার জন্য অ্যাকাউন্টেন্টের কাছে যাও। কিন্তু আর্কিটেক্টের কাছে তুমি তখনই আসো যখন আদারওয়াইজ ইউ আর প্রসপারিং, ঠিক আছে, তুমি ভালো সময় আসো। হ্যাঁ। তার ফলে বাকিরা তোমাকে নরম জমিতে পাঁকের মধ্যে পায়, সেইভাবে তোমাকে বাঁচায়। আর্কিটেক্ট তোমাকে বাঁচায় পাঁকে না পড়ার জন্য আগে থেকে। যদি সে তোমার ভিশনটাকে বুঝতে পারে, তোমার স্পেসটা, উইনস্টন চার্চিলের একটা খুব সুন্দর, আমি লোকটাকে পছন্দ করি না বাই দ্য ওয়ে, কিন্তু তার একটা কোট আছে যেটা খুব সুন্দর, সেটা হচ্ছে উই শেপ আওয়ার বিল্ডিংস, দেয়ার আফটার ইট শেপস আস। রাইট। তো আমরা যেভাবে বাড়িটাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা তোমার ভবিষ্যৎটাকে যদি পজিটিভলি ইম্প্যাক্ট করতে পারে, তবেই সেই প্রজেক্টটা সাকসেসফুল। আমরা অ্যাওয়ার্ড এদিক ওদিক অনেক পাই, আর আজকে অ্যাওয়ার্ডের দুনিয়ায় অ্যাওয়ার্ড তো ওয়েট করে আছে, তুমি যদি হ্যাঁ বলো তাহলেই অ্যাওয়ার্ড পাবে। কিন্তু এই অ্যাওয়ার্ডের চেয়েও যখন কোনো একটা কারোর চোখে, আমাদের কোনো ক্লায়েন্টের চোখে যখন দেখি যে কৃতজ্ঞতাটা, যে আমরা এরকম ভাবিনি, স্বপ্নের থেকে অন্যরকম হলো বাড়িটা, এই কৃতজ্ঞতার অ্যাওয়ার্ডের চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কিছু নেই। এটা একটা অদ্ভুত জার্নি, বুঝলে তো? মানে এর প্রাপ্তি তুমি কী দিয়ে মাপবে সেটা আমরাও ঠিক জানি না। এর প্রাপ্তি আলাদা। তোমার একটা স্বপ্ন হঠাৎ বাস্তব হচ্ছে, কিছু নেই যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও ছিল না, তুমি তাকে প্রাণ দিয়ে দিলে। এই একটা সৃষ্টির ব্যাপার একটা। এবং তোমরা এমন একটা প্রফেশন আছে, একদম শেষের দিকে এসে গেছি, এই প্রফেশনে যদি আমাকে ডিফাইন করতে হয়, এমন একটা প্রফেশনে আছো তোমরা না থাকলেও, যখন তোমরা থাকবে না, আমাদের ক্রিয়েশন থেকে যাবে। ঠিক ঠিক। এটা কিন্তু সব ক্রিয়েটিভ ক্ষেত্রেই হলো না। সেটা এখন তুমি সিনেমা বানাচ্ছো, সেটা তো তোমার পরে সিনেমা থেকে যাবে। কিন্তু তুমি যে চারটে বললে, ওই বাদবাকি তিনজন না থাকলে, ঠিক আছে, হয়তো একটা লয়ারের কেস স্টাডিজটা থেকে গেল, ঠিক আছে, একটা চার্টার অ্যাকাউন্টেন্ট মনে রাখতেও পারে, নাও রাখতে পারে, ইম্পর্টেন্ট আছে, কিন্তু তোমাদেরটা এটা কিন্তু থেকে যাবে, বিকজ তোমরা যা ক্রিয়েশনটা করছো এটা তো থাকবে। আমি কিন্তু মনে করি চার্টার অ্যাকাউন্টেন্টরা বিরাট রোল প্লে করে, ক্লায়েন্টদেরকে গাইড করে। দেখো, প্রত্যেক প্রজেক্ট আসার আগে না, আগে সেটা ইকোনমিক্যালি সাস্টেনেবল হতে হয়। এই পুরো ইকোনমিক্সটা কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট ঠিক করে দেয়। হ্যাঁ, তো প্রত্যেকের রোল আছে সোসাইটিতে, প্রত্যেকটা প্রফেশনের তো ইম্পর্টেন্স আছে, কিন্তু তোমাদের প্রফেশনটা খুব, আমি অন্তত অনেক বেশি। আমি এটা বলতে পারি যে আমাকে, ইফ ইউ গিভ মি এনি আদার অপশন, আমার আরেকবার জন্ম হলো, আই উড লাভ টু বিকাম অ্যান আর্কিটেক্ট। এবার আমি অন্তত জেনে আর্কিটেক্ট হব। আগে যেমন আমি না জেনে ঝাঁপিয়ে পড়ে বুঝেছি আরে এ তো সাঁতার কাটার মজা আছে, কিন্তু এবার আমি জেনে আর্কিটেক্ট হব। এইটা আমার একটা। তো আগামী প্রজন্মকে কি বলবে যারা প্ল্যান করছে? দেখো, প্ল্যান করার জন্য আগে ভাবতে হবে যে কি কি দেখবে তারা নিজেদের মধ্যে, যে ওয়েদার আই এম অ্যান আর্কিটেক্ট ম্যাটেরিয়াল আর নট। এটা কঠিন প্রশ্ন অভিষেক, খুব কঠিন প্রশ্ন। আজকের বাচ্চারা আসলে এত বেশি ওভার এক্সপোজড উইথ সো মেনি থিংস, আর সত্যি কথা বলতে এই প্রফেশনসগুলো কোথায় যাবে, কোথায় যাচ্ছে আমরা জানি না, এবং জানি নাটা বলার জন্য একটা সাহস দরকার হয়। আমরা সবাই না জানি বলতে ব্যস্ত থাকি। মানে প্রবলেমটা বোঝো, আমরা আজ থেকে 5 বছর আগে কি জানতাম যে কেউ একটা ফুল টাইম ইউটিউবার হয়ে সাস্টেন করতে পারে, কেউ লাইভ স্ট্রিম করছে, গেম খেলছে। আমাদের ছেলেদেরকে গেম খেলতে বারণ করি, আরে গেম খেলে সময় নষ্ট করছিস কেন, আমরা তো এটা বলি। আমরা কি ভাবতাম যে একটা লোক, যে তারও আগে যদি তুমি ভাবো, যখন আমরা মেডিভেল সোসাইটিতে ছিলাম, তখন কেউ ভাবতে পারে যে কেউ একটা লোক ছবি তুলে বেড়াবে, তার জন্য লোকে টিকিট কেটে দেখতে যাবে সিনেমা, এবং তার জন্য সে বড়লোক হবে, পয়সা পাবে, কেউ অ্যাক্টিং করবে তার জন্য পাবে। তো এই প্রফেশন কোথায় যাবে আমরা জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, আমার ইয়াং জেনারেশনদের, আমাদের সন্তানরা বড় হচ্ছে, তারাও এখন মোটামুটি এই প্রফেশনের দিকে ঢুকবো করছে টাইপের। তো আমার যেটা মনে হয় যে ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে সরানোটা এখন যে কোনো বাচ্চা, এবং যারা এই তাদের কেরিয়ারের সন্ধিক্ষণে আছেন, শুরুর দিকে আছেন, তাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার জন্য কি ভালো সেটা না আমরা সবাই জানি,
রাইট। আমরা প্রত্যেকে কিন্তু ভেতরে ভেতরে জানি যে কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য ভালো না, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না। আমরা ইনস্ট্যান্ট রিওয়ার্ডের জন্য এই ডিলেড গ্র্যাটিফিকেশন যেটা আছে সেটাকে আমরা অ্যাভয়েড করে চলি। কারণ আজকে একটা গাছ পুঁতলে আমাকে ফল দেওয়ার জন্য তাকে পরিচর্যা করতে হবে, বড় করতে হবে। আজকে আমরা যে কাজটা 15 মিনিটে করতে পারি, আমি একটা গল্প বলবো, একটা পিকাসোর, এটা খুব চেনা গল্প। পিকাসো ওয়াজ ওয়েটিং ইন আ রেস্টুরেন্ট, তো এক ভদ্রমহিলা এসে তাকে বললেন যে, আরে মিস্টার পিকাসো, আই এম সো গ্ল্যাড টু মিট ইউ, হোয়াই ডোন্ট ইউ পেইন্ট মি সাম পিকচার, স্কেচ। তো উনি একটা ছোট্ট পেপারের মধ্যে খ্যাচ 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 করে 30 সেকেন্ডের মধ্যে কিছু একটা এঁকে ঠেকে দিয়ে দিলেন। দিয়ে বললাম, ওয়াও মিস্টার পিকাসো, ইটস ওয়ান্ডারফুল। তো শি ওয়াজ জাস্ট অ্যাবাউট টু লিভ, তখন পিকাসো বললেন, এক্সকিউজ মি ম্যাডাম, দিস উইল কস্ট ইউ 6 million। অত তখন জানি না, $30,000। সে বলছে, মিস্টার পিকাসো, 30,000? ইট টুক ইউ 30 seconds? ইয়া, বাট ইট টুক মি 30 years টু ডু ইট ইন 30 seconds। তো সিমিলারলি আমরা যে কাজটা ধরো 5 মিনিটে ভিজুয়ালাইজ করছি যে এটা এরমভাবে হবে, তারপরে আমরা 2-3 দিনের মধ্যে তাকে একটা খাঁচা তৈরি করে দিচ্ছি, তারপর মডেল বানাচ্ছি, তার স্ট্রাকচার হচ্ছে, তার এমইপি হচ্ছে, পাইপ কী করে লুকাবো, কীভাবে তার এইচভিএসি হবে, এসি কীভাবে হবে, সেটা যাতে ভাঙতে না হয়, পরবর্তীকালে মেনটেন্যান্স কী করে হবে, যেগুলো আমরা ইনস্ট্যান্ট ভাবছি, সেই ভাবনা চিন্তাগুলো করার জন্য পিছনে প্রচুর বছরের অধ্যাবসায় আছে। এখানে যদি আমি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান চাই, যে আমি একটা ছবি তুললাম, তার একটা এআইকে দিলাম, একটা প্ল্যান পেলাম, বাড়ি বানিয়ে ফেললাম, এই ব্যাপারটা এরমভাবে করলে কিন্তু হবে না। 20 বছরের একটা প্র্যাকটিস সেখান থেকে করতে হবে এটা। এবং যাই করো ভাই, আমার কথা হচ্ছে আর্কিটেকচারই আসতে হবে তার কোনো কথা নেই, এর বাইরে অসংখ্য প্রফেশন আছে। আমার অনেক বন্ধুরা যারা আর্কিটেকচার করেছে তারা এখন ফিল্ম বানায়, কি সুন্দর ফিল্ম বানায় তারা। জুনিয়ররা আছে, অসাধারণ ফিল্ম বানাচ্ছে। তারা কত জায়গায় আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট করছে, বিরাট প্রফেশনাল ফিল্ড আছে। এটা একটা সূচনা কেরিয়ার হিসেবে। আর্কিটেকচার ফাউন্ডেশন, architecture is called the last general subject. From here you can actually move into several other fields. option, right. You can do construction management, you can do conservation, যেখানে তুমি পুরনো ঐতিহাসিক বাড়িকে কনজার্ভ করবে। Heritage you can do management, landscape architecture, যেখানে গাছপালা দিয়ে সুন্দর করা যাবে পুরো যে ওপেন এরিয়া, আমরা যে পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক দেখি বা বিভিন্ন রিসর্টের যে সমস্ত সুন্দর ল্যান্ডস্কেপ দেখি, এগুলো ল্যান্ডস্কেপ আর্কিটেক্টরা করে। সেখান থেকে ইউ ক্যান ডু আরবান ডিজাইন, যেটা সুস্বাতা আরবান ডিজাইন করেছে। আই হ্যাভ ডান এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের উপরে মাস্টার্স, তো এনভায়রনমেন্টাল ডিজাইন, প্ল্যানিং, অনেক রকমের ফেসিলিটি আছে, টাউন প্ল্যানিং, পলিসি মেকিং, জিআইএস, অনেক অপশান খুলে যায়। বিদেশেও প্রচুর অপরচুনিটি আছে, রিসার্চেরও প্রচুর অপরচুনিটি আছে। যাই করো, সাবজেক্টটাকে ভালোবেসে করো এবং গো ইন ফর আ লং টার্ম রিলেশনশিপ। এই সাবজেক্টগুলোকে এখন ওই 15 দিন, 20 দিন, 1 মাসের শর্ট কোর্স, 30 দিনের 7 দিনের মানিব্যাগ গ্যারেন্টি, এরমভাবে কোর্স হিসেবে ভাবলে এটা কিন্তু হবে না। এগুলো একটু লং হলের, মানে এই যে ইটস লাইক এ ম্যারেজ। আমরা আজকে যে পডকাস্ট করছি আর কিছুদিন বাদেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, একদম শেষের দিকে চলে এসেছি। আমি শেষ করছি এটা বলে যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমরা অতীতের লোক, আমরা অনেক ওল্ড এজ বলা যেতে পারে, কিন্তু এখন তোমাদের কাছে চলে এসছে সিচুয়েশনশিপ। এটা আমরা কোনোদিন জানতাম না, কিংবা লিভিং রিলেশনশিপ এটাও জানতাম না, ঠিক আছে। আমরা অ্যাটলিস্ট জানতাম না, আমরা জানতাম ম্যারেজ। তো তুমি যে কোনো প্রফেশনে যাও, বিয়ে তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু গেট ম্যারেড, রাইট। এইটা বলেই আমি শেষ করব, কারণ অভিষেকের সঙ্গে কনভারসেশন একটা পডকাস্টে পসিবল নয়। তো আমরা আশা করব ওর ব্যস্ত জীবন থেকে আমাদেরকে আবার সময় দেবে, যাতে আমরা আরও পডকাস্ট করতে পারি এবং সাবজেক্টিভ, যাতে আর্কিটেকচারের ওপর এবার ধরে ধরে যে যারা ফিউচার স্টুডেন্ট তাদের অনেক হেল্প হতে পারে। বাট থ্যাংক ইউ ফর গিভিং আস টাইম। তুমি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে যে সময় দিয়েছো, মানে আমি শুনছিলাম, অ্যান্ড ওয়ান্ডারফুল, মানে এত সুন্দর তোমার জার্নি, আমি মনে করি অনেকে ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ সো মাচ অভিষেক। আমারও তোমার এই যে উদ্যোগ, যেখানে তুমি মাই কেরিয়ার মাই চয়েস বলে তুমি যে একটা অপরচুনিটি, একটা দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা করছো ইয়াঙ্গার জেনারেশনের জন্য, সেটাও সত্যি খুব অ্যাডমিয়ারেবল একটা ব্যাপার। এবং আমাদের যেহেতু খেলার মাঠের বন্ধুত্ব না, ফলে এই ডিসকাশনে আমার কোথাও মনে হয়নি যে আমরা পডকাস্ট করছি, আমরা আড্ডা মারছি, দুটো মাইক রয়েছে এই আর কি। তো যাই হোক, আমারও ইচ্ছা থাকবে তোমার পডকাস্টে আবার আরো করার, আরো সাবজেক্টিভ যাব, মানে এই সাবজেক্টটাকে আরো ব্রেকডাউন করব। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন এবং শেয়ার করুন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।